নমস্কার, শুভ দ্বীপ্রহর। সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজ এবং বানেশ্বর সারথিবালা মহাবিদ্যালয়ের শিক্ষা বিভাগ দ্বারা আয়োজিত এই বৈঠকি তোমায় আমায় মিলে উদ্যোগের আজ ১৮০তম পর্ব। এই ১৮০তম পর্বে যারা যোগ দিয়েছেন তাদের প্রত্যেককে আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং নমস্কার জানাই। ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আজকের প্রধান বক্তা, সুদূর পশ্চিম বর্ধমান জেলা থেকে আসানসোল রানীগঞ্জে অবস্থিত ত্রিবেণী দেবী ভালোটিয়া কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর জয়ন্ত কুমার মণ্ডল মহাশয়। ওনাকে বৈঠকি তোমায় আমায় মিলে উদ্যোগে আন্তরিক স্বাগত জানাই। সেই সঙ্গে সঙ্গে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের আজ সমৃদ্ধ করবেন। আমরা খুব বিলম্ব করছি না, আমরা বহুদিন পরে এরকম এই দ্বিপ্রাহরিক যে আড্ডা, সেই আড্ডায় এসেছি। আমাদের মোটামুটি একটা গা সওয়া ব্যাপার হয়ে গেছে যে আমরা যেহেতু বৈঠকি দীর্ঘদিন ধরে সান্ধ্যকালীন একটা আড্ডা হিসেবে পরিচিত হয়ে আছে, আমরা বহুদিন ধরে আমাদের মনে এই মুহূর্তে মনে করতে পারছি না আমি যে লাস্ট কবে বিকেল ৩টেতে এই প্রোগ্রাম হয়েছে। কিন্তু আমরা সবসময়ই সকলের বিষয়কে গুরুত্ব দিয়েই বৈঠকের সময় এবং দিনক্ষণ এটা নির্ধারণ করি, যদিও আমাদের রবিবাসরীয় এই বৈঠকই। তবুও কিছু কিছু সময় দেখা গেছে আমরা শনিবার বা সোমবার বা কোনো ওয়ার্কিং ডেতে করতে বাধ্য হয়েছি। ঠিক একই রকমভাবে বৈঠকি যদিও একেবারে শুরুর দিকে বেশ কয়েক বছর এই দুপুর ৩টে থেকে অনুষ্ঠিত হয়েছে, কিন্তু পরবর্তীকালে সময়ের সাথে সাথে এটা সান্ধ্যকালীন আড্ডায় পরিণত হয়েছিল এবং পুনরায় আমরা আজকের এই ১৮০তম পর্বটি দুপুর ৩টে থেকেই করছি। এবং আজকে যারা উপস্থিত হয়েছেন হয়তো আরও বেশ কিছুজন উপস্থিত হয়ে যাবেন, যেহেতু এই দুপুর ৩টেটা অনেকের মানে থেকে মাইন্ড থেকে আউট হয়ে যায়, সকলেই ভাবেন যে সন্ধ্যাবেলা হয়। তবুও যাই হোক, আমি সকলের কাছে একটা অনুরোধ রাখবো। আমাদের কাছে একটু আগেই খবর এসেছে যে আমাদের সুর সম্রাজ্ঞী শ্রদ্ধেয়া আশা ভোসলেজি উনি আর আমাদের মধ্যে নেই, কিন্তু ওনার সৃষ্টি সম্ভার আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে, আমাদের কাছে আমাদের জীবনযাপনের একটা অংশ হয়ে থাকবে। তো আমরা এই বৈঠকি তোমায় আমায় মিলে উদ্যোগের পক্ষ থেকে ওনার প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। উনি আমাদের মাঝে চিরকাল ওনার কৃতকর্মের দ্বারা, ওনার সৃষ্টি সম্ভার দিয়ে বেঁচে থাকুন, এই আমরা প্রার্থনা রেখে ওনাকে আমাদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি এবং ওনারই ধার করা একটি গানের একটি বিশেষ লাইন আমরা এই বৈঠকির একটা মূল মন্ত্র হিসেবে ভাবি। সেটি হচ্ছে চলায় জীবন থেমে যাওয়ায় মরণ, যেটি ওনার মানে ওনার সৃষ্টি দিয়েই আমাদের সকলের কাছে পরিচিত তোলো ছিন্ন বিনা গানটি। তো সে কারণেই আমাদের পক্ষ থেকে আমরা ওনার প্রতি, ওনার পরিবারের প্রতি শ্রদ্ধাঞ্জলি এবং সমবেদনা জানাচ্ছি ওনার পরিবারের প্রতি। যে উনি আমাদের মধ্যে নেই, এটা এখনো পর্যন্ত হয়তো অনেকেই বিশ্বাসও করতে পারছেন না। যাই হোক, উনি আমাদেরকে শিখিয়ে গেছেন ওনার সৃষ্টি সম্ভার দিয়ে যে চলাই জীবন থেমে যাওয়াই মরণ। আমরাও ঠিক তাই, আমরা থেমে থাকতে চাই না, আমরা সুদূরের পিয়াসী হয়ে এগিয়ে যেতেই চাই। ঠিক যেমনটা একটু পরেই আমরা আমাদের আজকের যে ১৮০তম পর্বের আলোচনা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যবাহী একটা আলোচনা হতে চলেছে। আপনারা প্রত্যেকে ইতিমধ্যে হয়তো দেখেছেন আমাদের যে মাদার টাং অ্যাজ অ্যান আইডেন্টিটি অ্যান্ড এডুকেশন। আমরা এই নিয়ে বিগত পর্বগুলিতে হয়তো মাতৃভাষা নিয়ে বা বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু এটা একটা রাষ্ট্রচিন্তা বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বা এই
সবকিছুর মিলিয়ে মিশিয়ে বিষয়টাকে একটু ভাবা হবে বা আজকের আলোচনা রয়েছে। তো সেই কারণেই মাতৃভাষা নিয়ে ইতিপূর্বে আলোচনা হয়ে থাকলেও আমার মনে হয় এটি একটি ভিন্ন আঙ্গিকে আজকের এই আলোচনাটা হতে চলেছে। ইতিমধ্যেই উপস্থিত আছেন ডক্টর জয়ন্ত কুমার মণ্ডল মহাশয়। ওনাকে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা এবং নমস্কার জানাচ্ছি। ধন্যবাদ। হ্যাঁ, আমরা অতি সংক্ষেপে ওনার সম্পর্কে দু চার কথা জেনে নিয়েই আমরা আজকের যে মূল আলোচনা সেই মূল আলোচনা শুরু করব। উনি বর্তমানে পশ্চিম বর্ধমান জেলার যে রানীগঞ্জ, আমরা প্রত্যেকের কাছেই পরিচিত, সেই রানীগঞ্জে অবস্থিত ত্রিবেণী দেবী ভালোটিয়া কলেজ, সেখানকারই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে নিযুক্ত আছেন সুদূর সেই 2016 থেকে। এবং প্রায় এক দশক তো হয়েইছে, প্রায় এক যুগ হওয়ার পথে ওনার এই বর্তমান যে কর্মস্থলে উনি নিযুক্ত আছেন সেখানে প্রায় এক যুগ হতে চলেছে। এবং শুধুমাত্র উনি এই বর্তমান কর্মস্থলেই যে নিযুক্ত আছেন তা নয়, ইতিপূর্বে আরো বিভিন্ন প্রতিষ্ঠানকে, বিভিন্ন এলাকার শিক্ষার্থীদেরকে উনি সমৃদ্ধ করেছেন। ইতিপূর্বে অবশ্যই উনি ওনার জীবনের শুরু করেছিলেন এই শিক্ষকতা পেশার সাথে নিযুক্ত হয়েছিলেন বা অধ্যাপনায় নিযুক্ত হয়েছিলেন সেই পুরুলিয়ার সাঁওতালডি কলেজ থেকে শুরু করে পরবর্তীকালে উনি আমাদের পুরুলিয়ার অত্যন্ত প্রাচীন এবং অত্যন্ত নামকরা একটি কলেজ জগন্নাথ কিশোর কলেজ, সেখানেও 2 বছরের বেশি সময় ধরে উনি কর্মরত ছিলেন এবং পরবর্তীকালে 2016 থেকে বর্তমান সময় এবং বর্তমান সময় পর্যন্ত বা আজকের দিন পর্যন্ত উনি ত্রিবেণী দেবী ভালোটিয়া কলেজ, যেটি অত্যন্ত একটি সুখ্যাত কলেজ, গোটা পশ্চিমবঙ্গে অত্যন্ত মানে বলতে গেলে অত্যন্ত প্রাচীন এবং যার অত্যন্ত সুখ্যাতি রয়েছে এরকম একটি কলেজে উনি কর্মরত। অধ্যাপনার পাশাপাশি ওনার একটি গবেষণার জীবনও আছেন। সেই গবেষণা জীবন অবশ্যই ওনার যে মূল বিষয় সেই মূল বিষয়কে কেন্দ্র করেই সেগুলি পরিবেষ্টিত এবং সেখান থেকে আমরা বিভিন্ন রকমের ওনার চিন্তাভাবনার ফলশ্রুতি দেখতে পাই। মূলত মাদার টাং এই বিষয়টাকে নিয়েই, যদিও সেটা পলিটিক্যাল অ্যাসপেক্ট থেকেই, এই মাদার টাং বিষয়টাকে নিয়েই উনি ওনার যে পিএইচডি ডিগ্রি সেটা অর্জন করেছেন। আমি সেটার এক্সাক্ট টাইটেলটাতে আর আসছি না আমি, তবে মাদার টাংয়ের বিষয় নিয়েই উনি তার রোল অফ মাদার টাং ইন ডিফাইনিং দ্য আইডেন্টিটি এরকম করে উনি ওনার যে পিএইচডি সেটা সম্পন্ন করেছেন। এবং পাশাপাশি আমি ওনার সম্পর্কে যতটা জানতে পেরেছি বেশিরভাগই লিঙ্গুইস্টিক্স, মানে পলিটিক্যাল আঙ্গিকে লিঙ্গুইস্টিক্স বা মাদার টাং বা এই ধরনের আলোচনায় বেশি ছাপ রেখেছেন বা এই ধরনের গবেষণাতেই উনি বেশি স্বচ্ছন্দ বোধ করেন। তো আমাদের কাছে অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে এই মাদার টাং বা মাতৃভাষার পেছনে যে বিভিন্ন রাজনৈতিক পরিমণ্ডল থাকতে পারে বা বিভিন্ন রাজনৈতিক ইস্যু থাকতে পারে বা সেটাকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে যে বিশ্লেষণ করা যেতে পারে, এটা আমরা হয়তো খুব কমই শুনেছি বা সেটা শোনার সুযোগ হয়েছে। আমরা মুখিয়ে আছি সেই আলোচনা শোনার জন্য এবং আশা করছি আমরা প্রত্যেকেই সেটাকে খুব এনজয় করব। আমি আর বেশি সবাইকে বিড়ম্বনা না দিয়ে আমি স্যারকে অনুরোধ জানাচ্ছি আজকের যে মূল আলোচনা সেটা শুরু করার জন্য। স্যার প্লিজ। ধন্যবাদ উজ্জ্বল বাবু আর আমাদের বৈঠকি আয়োজকগণ, যে এত সুন্দর একটা সাদামাটা অথচ সমৃদ্ধ আলোচনার অংশ হিসেবে আমাকে বেছে নেওয়ার জন্য। প্রথমেই বলি যে টপিকের যে টাইটেল সেটা নিয়ে সম্ভবত
মাতৃভাষা নিয়ে যেমনটা উজ্জ্বলবাবু বললেন, মাতৃভাষা নিয়ে আলোচনার খুব বেশি অবকাশ নেই হয়তো। সম্ভবত এখানে যেসব স্টুডেন্টরা আছেন তারা প্রত্যেকেই মানে বিষয়টা নিয়ে অবগত, এডুকেশনের সঙ্গে সম্পর্কিত ছাত্রছাত্রীগণ। তো টাইটেলের যে বিষয়টা দিয়ে আমি শুরু করছি, টাইটেল দিয়ে আমাদেরকে তো প্রথম ডিফাইন করতে হয়। এখানে মাতৃভাষা, কনস্টিটিউশনাল প্রভিশনস মানে আমাদের সংবিধান, তার বিভিন্ন ব্যবস্থাপনা, সংবিধানের মধ্য দিয়ে মাতৃভাষা বা ভাষা সম্পর্কিত যে বিষয়গুলো সংরক্ষিত করা হয়েছে, আইন তৈরি করা হয়েছে, সেগুলোর চেয়েও একটা ভিন্ন বিষয় আছে, সেটা হচ্ছে আইডেন্টিটি বা পরিচয়। আমার মনে হয় যে আজকের বিশ্ব ব্যবস্থায়, বিশ্ব রাজনীতিতে যতখানি আলোচনা আইডেন্টিটি নিয়ে হয়েছে, তার চেয়ে বেশি তার বাস্তব প্রয়োগ লক্ষ্য করা যায়। আমি আইডেন্টিটির বিষয়টা নিয়ে আমার পড়াশোনার সময়েও খুব বেশি আগ্রহী ছিলাম না। সত্যি কথা বলতে কি, আমার পুরুলিয়াতেই বাড়ি, ওখানেই বেড়ে ওঠা, ওখানেই পড়াশোনা। তো পুরুলিয়ার একটি বিশেষ জনগোষ্ঠী, কুর্মী জনগোষ্ঠীর যে আন্দোলন, প্রথমবার আমি দেখেছিলাম যে আইডেন্টিটি বা পরিচয়ের বিষয়টা তত্ত্বগত যে ইমারত থেকে একদম সাধারণ জনগণের মধ্যে ছড়িয়ে পড়েছিল, সেটা কিন্তু ওই আন্দোলনের মধ্যে দিয়ে আমার মনে হয়েছিল যে মানুষজন জাতিসত্তা, এথনিক মুভমেন্ট, আইডেন্টিটি, তাদের পরিচয়, কালচারাল আইডেন্টিটি, বিশেষ করে আমি আইডেন্টিটি যখনই বলছি বারবার, তখন এটা ধরে নেবেন যে আমি কালচারাল আইডেন্টিটির কথাই বলছি, কারণ ন্যাশনাল আইডেন্টিটি বা পার্সোনাল আইডেন্টিটির কথা বলছি না। ওখানে প্রথম দেখেছিলাম যে হাজার হাজার মানুষের মধ্যে আইডেন্টিটির বিষয়টা সম্পর্কে একটা সচেতনতা গড়ে উঠতে। সেটা খুব বেশি দিন হয়তো হয়নি। তো যাই হোক, আইডেন্টিটি যে তত্ত্বগত ডেফিনেশন, সেটা দেওয়ার থেকে আমার মনে হয় যে খুব সরলীকরণ করাটাই ভালো হবে। ছাত্রছাত্রীদের কাছে এই বিষয়টা বুঝতে হলে সবার প্রথমে একটাই প্রশ্ন করতে হয় যে আমি কে। যখনই আমরা ক্লাসেও এগুলো আলোচনা করি, যখনই প্রশ্ন করি যে আমি কে, তখন উত্তর অনেকগুলো উঠে আসে। প্রথমত আমি একজন পুরুষ, আমি একজন সামাজিক জীব, আমি একজন যে কোনো কাস্টের, জাতির মানুষ, কোনো ধর্মের মানুষ, কোনো দেশের মানুষ, এতগুলো উত্তর উঠে আসে। আমার মনে হয় যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আজকের দিনে যেটা হয়ে ওঠে, সেটা আমার ওই কালচারাল আইডেন্টিটি। যেমন আমার ভাষা, আমার ফুড হ্যাবিট, আমার ডেইলি লাইফ, আমার আচার ব্যবহার, প্রথা, উৎসব অনুষ্ঠান, এগুলো আমাকে আমার পরিচয় দেয় সমাজের কাছে। এই কালচারাল আইডেন্টিটির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মাদার টাং। আগেও বললাম যে এডুকেশনে মাদার টাং কোনো ভিন্ন বিষয় নয়। তবে যখন সেই মাদার টাং বা মাতৃভাষা শোষণের একটা মানে একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর কাছে ওটা একটা বঞ্চনার বিষয় হয়ে দাঁড়ায়, একটা শোষণের বিষয় হয়ে দাঁড়ায়, আইন কানুন নিয়ম সংবিধান আর্টিকেল থাকা সত্ত্বেও যদি কোনো জনগোষ্ঠীর কাছে মাতৃভাষা এই কথা বলাটাই মানে দুষ্কর হয়ে ওঠে, তখন এই আমরা এই রাজনীতির আঙ্গিকে আলোচনা শুরু করি। আর সেটা মানে একদমই এমন নয় যে ওটা হয়নি। আমি একটু দূরে চলে যাই, ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে আমরা বা ফেসবুকে আমরা ভিডিও সেকশনে গিয়ে বিভিন্ন সময় ঘাঁটতে ঘাঁটতে আমি একটা জিনিস দেখেছিলাম, যে একটা পার্লামেন্টের মতো জায়গা, মানে ওরকম চেয়ার টেয়ার দেখে বুঝলাম, হাতে কাগজ, দেখে মনে হলো ওটা কোনো দেশের পার্লামেন্ট। তো ওখানে একজন মহিলা হঠাৎ একটা বিকট, অন্যরকম, বিকট বলবো না, অন্যরকম অঙ্গভঙ্গি করে চিৎকার করা শুরু করলেন আর একটা বিশেষ গান করা শুরু করলেন। আমি একটু খোঁজাখুঁজি করে জানতে পারলাম
যেটা অ্যাকচুয়ালি ওই ঘটনাটা হচ্ছে নিউজিল্যান্ড নামের একটা দেশের কথা আমরা সবাই জানি, কম বেশি খেলা টেলা দেখে আমাদের নিউজিল্যান্ডের সঙ্গে পরিচিত আমরা। নিউজিল্যান্ডের একটা আদিবাসী জনগোষ্ঠী আছে, নাম হচ্ছে মাউরি। এই মাউরি গোষ্ঠীর উনি নির্বাচিত জনপ্রতিনিধি। নিউজিল্যান্ডের পার্লামেন্টে উনি একটা প্রতিবাদ করছেন, যে অঙ্গভঙ্গির মাধ্যমে প্রতিবাদটা করছেন সেটাকে বলা হয় হাকা ডান্স। যদি ছাত্রছাত্রীরা, স্নেহের ছাত্রছাত্রীরা ইউটিউবে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবে, তোমরা হাকা ডান্স বলে সার্চ করলেই পেয়ে যাবে। তো আমি দেখলাম যে প্রতিবাদের ভাষাটা অন্যরকম। আমি একটু ইন্টারেস্টেড হলাম, আচ্ছা এই প্রতিবাদটা কিসের জন্য, কেন, এর বিশেষত্ব কি। খুঁজে খুঁজে দেখলাম যে মাউরি হচ্ছে একটা জনগোষ্ঠী যাদের নিজস্ব ভাষা আছে, তারা মাতৃভাষায় কথা বলে। তাদেরকে একটা সময়ে নিজের ভাষায় কথা বলতে দেওয়া হতো না। যেহেতু নিউজিল্যান্ডের ইতিহাস ঘাটলে দেখি আমরা যে নিউজিল্যান্ড হচ্ছে একটা কলোনিয়াল কান্ট্রি, ব্রিটিশ কলোনি ছিল। তো এই উপনিবেশের প্রভাবেই ওখানে ব্রিটিশ কালচার, মানে ইংরেজি ভাষা, তার প্রভাব বিশাল। কলোনিয়ালরা ওখানে গিয়ে নিজেদের বসতি স্থাপন করে ওখানকার যারা আদিম জনগোষ্ঠী, এটা গোটা পৃথিবীর ইতিহাস, এটা শুধুমাত্র নিউজিল্যান্ড নয়, আমেরিকাতেও একই ঘটনা। রেড ইন্ডিয়ানদের তাড়িয়ে দিয়ে বা তাদের ডিপ্রাইভ করে ব্রিটিশরা নিজেদের সাম্রাজ্য গড়ে তুলেছিল, নিজেদের কালচারকে ওখানে মানে রিপ্লেস করেছিল। তো নিউজিল্যান্ডে একই ধরনের ঘটনা ঘটেছে। ওই সময় আমি 1972-80 এই সময়ের কথা বলছি। ওই সময়ে মাওরি জনগোষ্ঠীর নিজস্ব ভাষা থাকা সত্ত্বেও তারা বাধ্য হতো ইংরেজি ভাষায় শিক্ষা লাভ করতে, আর তার বাধ্য হতো নিজেদের ভাষা না বলতে, মানে মাতৃভাষা বলার মতো তাদের বললেও শাস্তির ব্যবস্থা ছিল, এরকম ঘটনা ঘটেছে। তো তারা তার প্রতিবাদ স্বরূপ আন্দোলন শুরু করে। সেই আন্দোলনের ফলশ্রুতি, আন্দোলনের একটা রূপ হিসেবে হাক্কা ডান্স, তাদের নিজস্ব একদম ইন্ডিজেনাস ড্যান্স, ইন্ডিজেনাস ফর্ম অফ রেভলিউশন। তো তারা এই হাক্কা ডান্সের মধ্যে দিয়ে প্রতিবাদ জানায়। আরো একটা মানে আমাদের বিশ্বের ইতিহাসে আরো একটা জায়গায় না, হাজারো জায়গায় আছে, কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো আমার মনে হয়েছে সিগনিফিকেন্ট, তাৎপর্যপূর্ণ। স্পেনের একটা প্রদেশ আছে ক্যাটালানিয়া, ওখানে যে একটা প্রদেশ গঠনের চেষ্টা দীর্ঘদিন ধরে রয়েছে স্পেন থেকে আলাদা হওয়ার, সেই ক্যাটালান প্রদেশেও এই ধরনের মানে ভাষা সংক্রান্ত, মাতৃভাষা সংক্রান্ত আন্দোলন হয়েছে। আমি কেন এগুলোর উল্লেখ করছি আমি তা পরে বলছি। অত দূরে না গিয়ে যদি আমরা আরো কাছে আসি, আমরা জানি যে আমরা ভারত ভাগ হয়ে গেছিল, ভারত আর পাকিস্তানে 1947 স্বাধীনতা লাভের পূর্বেই বলা যায় ভারত ভাগ হয়ে গেছিল। পাকিস্তান ছিল দুটো অংশ, একটা বাংলাদেশ পূর্ব পাকিস্তান, আর একটা পশ্চিম পাকিস্তান যেটা বর্তমান পাকিস্তান। আমরা জানি যে দুটো অংশের মধ্যে কোনো কালচারাল, কোনো হ্যাবিচুয়াল, কোনো কিছুর মিল নেই। দুটো সম্পূর্ণ মানে তখনকার দিনে 1971-এর আগে পর্যন্ত নামে একটা দেশ হলো, দুটো এক সম্পূর্ণ ভিন্ন ছিল। এই দুটো ভিন্ন জনগোষ্ঠী বাইকে গেলে আলাদা হবে। আচ্ছা, এই আমার মনে হয় আমাদের কোনো ছাত্র মাইক একটু আছে, অন আছে। আচ্ছা ঠিক আছে, একটু মাঝখানে সমস্যা যাই হোক, বাংলাদেশ আর পাকিস্তান একদম দুটো ভিন্ন জনগোষ্ঠী। আমরা জানি এখন ফেসবুক করে তো আমরা মানে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কে আমাদের মানে যেতেও হয় না, জানতেও বাকি নেই। এখন তো সময় পাল্টেছে আমাদের, আমরা ওদের কথাবার্তা, কমেন্ট, পোস্ট সব দেখতে পাই। তো একদম দুটো ভিন্ন জনগোষ্ঠী, ভিন্ন ভাষা, ভিন্ন খাবার দাবার, ভিন্ন লাইফস্টাইল, সমস্ত কিছু আলাদা হওয়া সত্ত্বেও ঐতিহাসিক কারণে দুটো এক দেশ হিসেবে একটা সময় গণ্য হতো। যাই হোক, সেই একটি দেশের সরকার মূলত পশ্চিম পাকিস্তান, যেটা বর্তমান পাকিস্তান থেকেই শাসন
পরিচালিত হতো, পূর্ব পাকিস্তানেরও শাসন। তো সেখানে তারা কি করে, উর্দু ভাষাকে সরকারি ভাষা হিসেবে ঘোষণা করে। বাংলা, যেটা পূর্ব পাকিস্তানের সব মানে একমাত্র ভাষা, পুরো এত এত বড় একটা ল্যান্ড টেরিটরি, তার উম, ভাষা হিসেবে, তার সরকারি ভাষা হিসেবে উর্দুকে তারা প্রতিষ্ঠিত করতে চায়। স্বাভাবিকভাবে যা হওয়ার হয়েছিল, একটা আন্দোলন হয়, মানে পাকিস্তানের স্বাধীনতার পরই আন্দোলন হয়। সেই আন্দোলনে, যেটাকে আমরা ওই ভাষা দিবস হিসেবে এখন পালন করি, বাঙালিরা ওই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাঙালিদের আন্দোলনের চাপে লাস্টে নথি স্বীকার করে বাংলাকে গুরুত্ব দেওয়া হয়, মাতৃভাষাকে বাঙালিদের, মানে তথাকথিত বাংলাদেশি বাঙালিদের আর। তো এই এত কাছের আমাদের একটা উদাহরণ আমরা পেলাম। এখান থেকে কি বুঝলাম? আমাদের বোঝার বিষয় এটাই যে একটা জনগোষ্ঠীর কাছে, একটা জাতির কাছে তাদের মাতৃভাষাটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আমি এত তাত্ত্বিক আলোচনার কথা ছেড়েই দিলাম। আমি আমার ছোটবেলায় দেখেছি যে আমার পাশে বসা, বিশেষ করে মানে আদিবাসী জনগোষ্ঠীর যারা ছাত্রছাত্রী, আমার বন্ধু বান্ধব যারা, তারা খুব একটা ক্লাসে রেসপন্স করতো না কোনোদিন, আজও হয়তো করে না। এর কারণ অনুসন্ধান যখন বড় হলাম, তখন এর কারণ খুঁজতে লাগলাম। প্রথমে ভাবতাম হয়তো ওরা তো স্মার্ট নয়, তাই ইয়ে করছে না। পরবর্তীকালে বড় হয়ে আমি যখন এগুলোকে খোঁজাখুঁজি করা, রিসার্চ করলাম আর কি, তখন আমি বুঝলাম যে এটার কারণটা অন্য কিছু নয়। ঠিক মানে যেমন অবস্থাটা আমার হতে পারে চীন বা জাপানের একটা স্কুলে সেকেন্ড বেঞ্চে, থার্ড বেঞ্চে বা শেষ বেঞ্চে, লাস্ট বেঞ্চে বসিয়ে দিলে ঠিক যেমন অবস্থা আমার হবে, ঠিক তেমন অবস্থা ওদেরও হয়। মানে একজন আদিবাসী বাচ্চা যদি সে নিজের মাতৃভাষায় কথা বলে থাকে, তো সে যখন প্রথম জন্মগ্রহণ করে, আমি দেখেছি আমার এলাকায় প্রচুর আদিবাসী, তো যখন জন্মগ্রহণ করে তার পরপরই যখন সে কথা বলতে শেখে, সে তার ভাষাটা তো ভালোই জানে, এটা নিয়ে তো কোনো অসুবিধা নেই। কিন্তু যখন আমরা ইন্টারাক্ট করি তাদের সাথে, আমরা কথা বলতে যাই, তখন তারা ভয় পায়, কিংবা আশ্চর্য হয়, কিংবা কিছু উত্তর দিতে পারে না, কিংবা কিছু বোঝাতে পারে না। এটা বাস্তব, কেউ চাইলে পরীক্ষা করে দেখতে পারে। তো এটার কারণ কি? এটার কারণ তার কাছে আমার ভাষাটা সম্পূর্ণভাবে বিদেশি ভাষা। পরবর্তীকালে সে 5 জনের সাথে মিশে, এলাকার লোকজনের সাথে মিশে সে হয়তো বাংলাটা শিখলো। যে ভাষাগুলো, যে মাতৃভাষাগুলো তাদের মাতৃভাষা মানে বাংলার থেকে আলাদা, এবং তারা যেগুলো চর্চিত, যেগুলোতে কথা বলে তারা, সেই ধরনের মানুষগুলোর পক্ষে অন্যান্য ভাষাকে অ্যাকসেপ্ট করে নেওয়া বা সেই ভাষায় ইন্টারেক্ট করা ভীষণ কষ্টকর বিষয়, অন্তত পড়াশোনার ক্ষেত্রে তো বটেই। তা আমি মাউরি জনগোষ্ঠীর, ক্যাটালান জনগোষ্ঠীর বা বাংলাদেশিদের উদাহরণ দিলাম, নিজের জীবনের মানে বাল্যকালের উদাহরণও দিলাম। এটা বুঝতে আশা করি কোনো অসুবিধা নেই যে আইডেন্টিটির মধ্যে আমাদের এই মাতৃভাষা এত বেশি কেন গুরুত্বপূর্ণ। কারণ আমরা যখন বলি যে আমি কে, তখন সেই কথাটাও বলি আমি আমার মাতৃভাষায়। আমি যতই ভালো ইংলিশ জানি বা যতই ভালো হিন্দি জানি বা হিন্দিতে কথা বলতে পারি, আমি কিন্তু কখনো হিন্দিতে বা ইংলিশে ভাবতে পারবো না। আর যে মানুষই যাই ভাবনা চিন্তা করুক না কেন, ভাবনাটা সম্পূর্ণভাবে মাতৃভাষাতেই হয়। এটা এডুকেশনের তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবার যেমনটা উজ্জ্বল বাবু প্রথম পরিচয় পর্বে বললেন, যেটাকে রাজনীতির আঙ্গিকে কেনই বা আমরা আলোচনা করি, কারণ মাতৃভাষা বলা হয় তার দায়িত্ব সমাজের, ইন্ডিভিজুয়ালের। মাতৃভাষাকে লালন পালন করার দায়িত্ব সমাজের বা ব্যক্তির। কিন্তু মাতৃভাষা স্বীকৃত না হলে, মাতৃভাষার মাধ্যমে পড়াশোনা বা অন্যান্য অফিসিয়াল কাজকর্ম না হলে, তার বিলুপ্তির একটা আশঙ্কা থেকে যায়। কেমন? উদাহরণ দিই, আমার একটা পেপারও আছে। মুন্ডা জনগোষ্ঠী, আমাদের মুন্ডা ভূমিজ পুরুলিয়াতে
বেশ মানে বেশ বড় সংখ্যায় বসবাস করেন, খুব বেশি না হলেও বেশ মানে তাৎপর্যপূর্ণ একটা সংখ্যা। মুন্ডা ভূমিজদের মাতৃভাষা আছে। আমি তাদের সাথে কথা বলেছি, অনেকবার কথা বলেছি এ বিষয়ে। কোনোদিন কিন্তু মুন্ডা ভূমিজদের নিজের ভাষায় কথা বলতে আমি দেখিনি। আমি এটাও জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কি নিজেদের ভাষায় কথা বলেন না, বা আপনারা জানেন? অনেকেই বলেছেন হ্যাঁ আমরা জানি, তবে আমাদের মধ্যে তো কেউ সেরকম বলে না। গুটি কয়েক যারা জানে বা বলে তারা ঝাড়খণ্ডের, তাদের ওই মানে বিবাহ সূত্রে যদি এখানে এসে থাকেন, ওই বা এখান থেকে যদি কারো মানে এখানকার মেয়ের যদি কোনো ঝাড়খণ্ডের কোনো অংশে বিয়ে হয় ওই মুন্ডা ভূমি বা ভূমিজদের, সেক্ষেত্রে তারা ওই ভাষাটা বলেন। তো এবার যেমন আমরা পলিটিক্যাল সায়েন্সে পড়ে থাকি, মার্কসিজম যখন আমরা আলোচনা করি, মার্কসিজম নিয়ে বিশেষ করে ক্যাপিটালিজম নিয়ে যখন আলোচনা করি, তখন একটা বাস্তবসম্মত উদাহরণ দিই আমরা। যখন গ্রামে গঞ্জে পাড়ায় মফস্বলে ছোট শহরে একটা শপিং মল কালচার এসছে। শপিং মল যদি নাও হয়, একটু বড় গ্রাম যেগুলো যেখানে বাজার বেশি, সেখানে কিছু না হলেও রিটেল শপ তৈরি হয়। মানে অনেকটা শপিং মলের আদলে আমি গেলাম, বেছে বেছে জিনিস নিলাম, তারপর কাউন্টারে গিয়ে বিল করলাম, বেরিয়ে পড়লাম। এরকম বাজার করার বিষয় আর কি। এই কালচারটা অনেক দিন ধরে চলছে, আর যত সময় যাচ্ছে তত বাড়ছে। শুধুমাত্র যে লাক্সারি জিনিসপত্র, জামা কাপড়, আগে জামা কাপড় দিয়ে শুরু হয়েছিল, এখন কিন্তু আস্তে আস্তে করে গ্রোসারি মানে আমাদের দৈনন্দিন যে মুদিখানার জিনিস, সেগুলো ওই ধরনের রিটেল শপে বিক্রি হয়। তা আমিও বাধ্য হয়ে ওই ধরনের দোকানগুলোতে যাই, চেষ্টা করি কম যাওয়ার। কারণ আমার মধ্যে একটা অন্য ফিলিংস আছে। ফিলিংসটা এইরকম, মানে আমি মোটামুটি বছর 2 আগে একটা বাংলা সিনেমা দেখেছিলাম। সিনেমার নাম হচ্ছে শঙ্কর মুদি। সিনেমার বিষয়বস্তুই ছিল এটা, যেসব রিটেল শপ বা শপিং মল, এগুলো তো বৃহৎ পুঁজির অংশ, এগুলো তো বৃহৎ পুঁজিপতিদের দোকান। এদের চাপে ছোট ছোট যে মুদি দোকানগুলো হয়, তারা কিন্তু যথেষ্ট ক্ষতিগ্রস্ত। এখন তো আবার অনলাইনে শুরু হয়েছে সমস্ত জিনিস মানে কেনাকাটা। এর ফলেও কিন্তু আমাদের পাড়ার আশেপাশের যে ছোট ছোট মুদি দোকানগুলো আছে, ছোট ছোট দোকানগুলো আছে, তারা কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। যেমন করে মানে একটা বড় লাইট যদি কোথাও রাখা হয়, হ্যালোজেন টাইপের লাইট, তো তার আশেপাশে যদি কোনো ছোট টুনি বাল্ব বা নাইট বাল্ব বা 10 ওয়াটের কোনো বাল্ব যদি জ্বালিয়ে রাখা হয়, তাহলে ওই আলো প্রকাশিত হয় না, বা ওই আলো নিজের পরিচয় দিতে পারে না অত অত বড় উদ্ভাসিত আলোর মাঝখানে। তো ভাষার বিষয়টা কেন রাজনীতির, কারণটা ঠিক এই ধরনেরই, যে যদি কোনো বৃহৎ মানে ক্ষমতাশালী, আমরা রাজনীতিতে সব জায়গায় ক্ষমতা খুঁজে বেড়াই, প্রত্যেকটা জিনিসের মধ্যে ক্ষমতার বহিঃপ্রকাশ লক্ষ্য করি। সে জেন্ডার বায়াসনেস হোক, সে সোসাইটি হোক, কাস্ট সিস্টেম হোক, ক্লাস হোক, বা যে কোনো সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন হোক। তো যেগুলো বৃহৎ জনগোষ্ঠীর ভাষা, মানে ভারতে যেমন হিন্দি ভাষা, বা ইন্টারন্যাশনাল ক্ষেত্রে ইংলিশের যে প্রভাব, এই ক্ষমতাশালী মানে অপেক্ষাকৃত বড় বা ক্ষমতাশালী বা প্রভাবশালী ভাষার প্রভাবে যেগুলো তুলনামূলকভাবে ছোট জনগোষ্ঠী বা কম প্রচলিত যে ভাষাগুলো আস্তে 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 হারিয়ে যেতে বসেছে। প্রাইভেটাইজেশনের ফলে প্রচুর মানে ইংলিশ মিডিয়াম স্কুল আর প্রচুর মানে বেসরকারি স্কুল যেগুলো ইংলিশ মিডিয়াম, তার ছড়িয়ে পড়েছে সেগুলো।
তার ফলে এই যে ভাষাগুলোর চর্চা খুব কম। মানে আমি দেখেছি এখনকার বাচ্চাদের যখন কোনো স্কুলে ভর্তি করে তাদের মানে তারা স্কুলে তো হোম ল্যাঙ্গুয়েজে কথা বলার কোনো চান্সই নেই। ইভেন তাদেরকে বাড়িতে এসেও মানে ওই স্কুলের যে ভাষায় তারা পড়াশোনা করে সেটাই ফলো করতে বলা হয় যে আপনারা বাড়িতেও কিন্তু বাচ্চার সাথে ওই ভাষায় কথা বলবেন। এর ফল কি? এর ফল হচ্ছে মুন্ডা ভূমিজ জনগোষ্ঠীর যে নিজস্ব ভাষা আস্তে আস্তে আমাদের এখান থেকে হারিয়ে গেছে। আমার একজন সহকর্মী আছেন যেনার টাইটেল হচ্ছে ওরাও, বাড়ি দক্ষিণ দিনাজপুরে। উনি মাঝে মাঝে বলে থাকেন যে আমরা যে কুরুক ভাষায় কথা বলি, কুরুক ওরা ওদের নিজস্ব ভাষা। কুরুক ভাষার আমি জানি, আমার বাবা মা মানে বাবা জানতেন, মা জানেন, ভাই খুব একটা জানে না, আর আমার বউ বাচ্চা তো একদম না, জিরো। তারা ভাষাটা জানলোই না কখন। কারণটা কি? ওই যে বৃহৎ পুঁজিপতি গোষ্ঠীর প্রভাবে যেমন ছোট ছোট মুদি দোকানগুলো উঠে যায়, মানুষের জীবন সেন্ট্রালাইজেশন অফ ক্যাপিটাল এর মধ্যে দিয়ে মানুষের জীবন জীবিকা ক্ষতিগ্রস্ত হয়, ঠিক সেরকম ভাবেও পুঁজি যেমন অর্থনৈতিক বিষয়, ভাষা সেরকম একটা কালচারাল বিষয়, কালচারাল আইডেন্টিটির বিষয়, সেটাও কিন্তু বৃহতের কাছে ক্ষুদ্রের পরাজয় ঘটে। তো এ ধরনের অনেক উদাহরণ দেওয়া যায়। যেখানে কোনো ক্ষমতাশালী ভাষা থাকে ঠিক তার কাছে দুর্বল, অপেক্ষাকৃত কম চর্চিত বা যার হয়তো সাহিত্য সমৃদ্ধ নয়, যেগুলো দীর্ঘকাল ধরে শুধু বলাই হয়ে আসছে, লিখিত রূপ অপেক্ষাকৃত দুর্বল, সেই সব ভাষাভাষী মানুষের কাছে এই ভাষাগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে পড়েছে। সমস্যাটা কি? এগুলো যদি হয় তাহলে কি হবে? যাকে এগুলোর সমস্যা আছে, তার জন্যই ভারতের সংবিধানে বিশেষ কিছু ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে, বিশেষ কিছু ধারা রয়েছে। এমনকি মানে সংবিধানের যে আমাদের রাইটস গুলো, অধিকার গুলোর মধ্যে এই ভাষাগত অধিকারের বিষয়টি লিপিবদ্ধ রয়েছে। সমস্যাটা হচ্ছে যে যখনই কোনো ভাষা বিলুপ্ত হয়ে যাবে বা বিলুপ্ত প্রায় হয়ে যাবে, তখন সেই ভাষার সঙ্গে মনে রাখা উচিত ছাত্রছাত্রীদের, ভাষার সঙ্গে বহু বিষয় জড়িয়ে থাকে। মানে ধরে নিচ্ছে একটা বিষয়, যেমন বিভিন্ন প্ল্যান্টস, বোটানিস্টরা বলতে পারবেন, বিভিন্ন প্ল্যান্ট যেগুলো আমরা হয়তো বোটানিতে এমএসসি করে, বিএসসি এমএসসি করে হয়তো যেগুলোর কথা জানতে পারি, প্র্যাকটিক্যালি ওগুলোর সাথে পরিচিত হতে পারি না। কিন্তু আমাদের দেশের ইন্ডিজেনাস যে জনগোষ্ঠী, এদেশীয় আদিবাসীগণ, তারা কিন্তু ওই সমস্ত প্ল্যান্ট, ওই সমস্ত জীব জন্তু যেগুলো মানে প্রায় বিরল প্রজাতি বলা যেতে পারে, সেগুলোর কথা কিন্তু আগে থেকেই জানি। মানে আমি দেখেছি যে তাদের মেডিসিন সংক্রান্ত বা বটানি সংক্রান্ত বা জুলজিক্যাল যে নলেজ, সেগুলো কোনোভাবেই ফেলনা নয়। মানে কোনোভাবেই যে মানে পড়াশোনা করে যেটা জানা যায় তার থেকে হয়তো অনেক বেশি ওনারা জানেন, তার হয়তো প্রয়োগ করতে পারেননি বা তার থিওরিটিক্যাল নলেজ তাদের কাছে নেই, কিন্তু প্র্যাকটিক্যাল নলেজটা অনেক বেশি। যদি ভাষা হারিয়ে যায়, কারো মাতৃভাষা হারিয়ে যায়, তাহলে এই বিষয়গুলো হারিয়ে যাবে। যেমন বাংলা সাহিত্যে বরাবর দেখেছি বিভিন্ন গল্পে বা গ্রন্থ মানে প্রবন্ধে হচ্ছে আলেয়া নামের একটা শব্দ। আমি জানি আলেয়া কবিতাতেও পড়েছি আমরা। আলেয়া কি মানে আলেয়া কি জিনিস, এটা বোধহয় এই জেনারেশনের খুব কম স্টুডেন্টেরই জানার কথা। ওটার একটা মানে গ্যাসীয় একটা ইয়ে হয়, মানে ওই যে যেখানে চাষবাস হয়, ক্ষেত যেগুলো হয়, সেই ক্ষেতগুলোর মধ্যে ওই মিথেন গ্যাসের বায়ুর সংস্পর্শে এসে আগুন জ্বলে ওঠে, এটা আলেয়া। আমরা আলেয়াটাকে আমরা আমাদের মাতৃভাষায়, যদি পুরুলিয়ার যারা আমার এখানে এই আলোচনার মধ্যে যদি পুরুলিয়ার কেউ থাকেন, তাহলে ছোটবেলায় দেখবেন গল্প শুনেছি বা আমাদেরকে ভয় দেখানো হতো, বলা তো এই ফাঁকা অন্ধকারে মাঠে যাস না, চিড়কুন আছে, আমরা চিড়কুন বলতাম।
ঠিক আছে, বলা হতো চিরকুট নাকি মানে ভূতের মতো কিছু একটা জিনিস। ঠিক আছে, এই গভীর রাতে বা সন্ধ্যের পর ক্ষেতের মধ্যে আলো জ্বলে উঠতো, হঠাৎ হঠাৎ দেখতাম আগুন জ্বলে উঠছে। ওগুলোকে আমাদেরকে ওইভাবে বোঝানো হতো, ওইভাবে ভয় দেখানো হতো। তা আমি আমার চারপাশে, আমি যেখানে থাকি তার চারপাশে বা গ্রামে, পাড়ায়, শহরে, আমি কিন্তু আর কোনো বাচ্চাকে ওই চিড়কুন দিয়ে ভয় দেখাতে দেখিনি। এদের ভাবনা চিন্তার স্তরটাই চেঞ্জ হয়ে গেছে। এরা চিড়কুনে ভয় পায় না। এদের এদের কাছে একটা নতুন ইয়ে আছে, অস্তিত্ব উম, উম, নিয়ে আসা হয়েছে। সেটার নাম হচ্ছে জম্বি। আমি প্রথম প্রথম বিষয়টা বুঝতে পারতাম না। আমাকে ছোট ছোট বাচ্চাগুলো, ওখানে যেও না কাকু, জম্বি আছে। আমি বুঝতে পারতাম না জম্বিটা কি জিনিস। পরে বুঝলাম যেটা ওয়েস্টার্ন ফর্ম অফ চিড়কুনি। এটা পশ্চিমী ধারণা। এটা এটা বিভিন্ন পশ্চিমের যে মোবাইলে একজন কার্টুন বা বিভিন্ন রিল ফিল আছে, ওখানে ওখানে এগুলো দেখানো হয়। ঠিক আছে, ইংরেজিতে যেগুলো আছে বা ইংরেজি ট্রান্সলেশন হিসেবে ট্রান্সলেট যে ভার্সন গুলো আছে আহ, আমাদের মোবাইলে, ইউটিউবে বা ইনস্টাগ্রামে, সেখানে জম্বি দেখানো হয়। জম্বিটা কিন্তু আমাদের দেশীয় বলে আমার মনে হয় না। আমি কোনোদিন শুনিনি এটার কথা। আমার কাছে ওটা নতুন। আমার মনে হয়েছে যে চিড়কুন যদিও কল্পিত বিষয়, কিন্তু আলিয়া তো বাস্তব। আলিয়ার তো একটা সায়েন্টিফিক কারণ রয়েছে। আমরা আমরা যদি না জানি, যেমন মানুষ তার শুরুর দিকে, মানে একদম যখন মানুষের পড়াশোনা ছিল না, সায়েন্সের এত অগ্রগতি হয়নি, তখন মানুষ বজ্রপাত বা বৃষ্টিকেও ভয় পেত। তারা মনে করতো এটা বুঝি কোনো আজগুবি বিষয়। তা মানুষের জ্ঞান হয়েছে, পরে বুঝেছে যে এটা প্রকৃতির বিষয়, ন্যাচারাল জিনিস। তো ঠিক আলিয়ার বিষয়টা সেরকম। তো যদি আজকের প্রজন্ম হয়তো চিড়কুন রূপেই, নিজের মাতৃভাষা না থাকলে আলিয়া শব্দটা আমরা শুনতাম না, আলিয়াটা শুনেছি, চিড়কুনটা জানতাম বলে। তো যদি মানুষের মধ্যে মাতৃভাষার কোনো গুরুত্বই না থাকে, যদি সম্পূর্ণভাবে অন্যান্য ভাষার উপর নির্ভরশীল হয়ে যায়, আমি আমার ভাষা ভুলে যাই, তাহলে কোথাও না কোথাও আলিয়া সম্পর্কে ধারণাটা আমার নষ্ট হয়ে যাবে, সেই ছোটবেলা থেকে যেটা গড়ে ওঠে আমাদের। তো যাই হোক, এভাবে যে কোনো বোটানিক্যাল স্পেসিস হোক, জুলজিক্যাল স্পেসিস হোক, বা মেডিসিনাল বিষয় হোক, বা আমাদের এই যে দৈনন্দিন জীবনযাপনের যে প্রথা আছে, যে জিনিসপত্র আছে, যেগুলো, যে ফুড হ্যাবিট আছে, বা যা কিছু হোক, এখন তো জেনারেশন পাল্টেছে। সেটা পুঁজিবাদের প্রভাবে, বিশ্বায়নের প্রভাবে আমাদের খাবার দাবারও চেঞ্জ হয়ে গেছে। কোথাও না কোথাও ওই খাবার দাবারের মধ্যেও আমাদের কালচারাল আইডেন্টিটি লুকিয়ে ছিল। আমরা ভৌগোলিক আহ, যে ভৌগোলিক অবস্থানে আমরা বসবাস করি, ঠিক সেই ভৌগোলিক অবস্থানের পরিপ্রেক্ষিতেই আমাদের খাওয়া দাওয়া গড়ে ওঠে। কিন্তু এখন সম্পূর্ণ পাল্টে গেছে। এখন আমরা পাস্তা, চাউমিন, পিৎজা এসবের দিকে ঝুঁকেছি। ওই ভৌগোলিক অবস্থান মনে না রেখেই তার কুপ্রভাব আমাদেরকে হয়তো আরো বেশ কিছু কয়েক যুগ পরে ভুগতে হবে। ঠিক আছে। তো এ ধরনের ভাষার সঙ্গে আমি কিন্তু সম্পৃক্ত করলাম সম্পূর্ণভাবে কালচারাল আইডেন্টিটিকে, ফুড হ্যাবিটকে, আমাদের বিভিন্ন কুসংস্কার হোক, প্রথা হোক, যা কিছু হোক, সবগুলোর সাথে, ওগুলো সবগুলোই কালচারাল আইডেন্টিটির বিষয়। কিন্তু আমি স্পেশালি আলোচনা করছিলাম মাদার টাং নিয়ে। তো মাতৃভাষার ক্ষেত্রে আমি দেখেছি আমাদের আমাদের টোটাল 4টে ভাষা গোষ্ঠীর অস্তিত্ব লক্ষ্য করা যায় ভারতে। একটা হচ্ছে ইন্দো আরিয়ান, একটা অস্ট্রো এশিয়াটিক, একটা দ্রাবিডিয়ান, আর একটা টিবেটো বার্মান বা সিনো টিবেটিয়ান বলে। যেগুলো টিবেটো বার্মান হচ্ছে আমাদের নর্থ ইস্টের যে মানে রাজ্যগুলো। 1 মিনিট, আমি একটু ইন্টারাপ্ট করছি, 1 মিনিট। সরি, আমি একটু মানে এটা বিশেষ কারণে বন্ধ করতে বাধ্য হলাম আলোচনাটা একটু। তো যাই হোক, টিবেটো বার্মান আমাদের নর্থ ইস্টের রাজ্যগুলোতে ওই ভাষায় কথা বলা হয়। আমাদের ইন্দো আরিয়ান হচ্ছে উত্তর ভারতীয়, আসাম থেকে শুরু করে, যদিও আসাম নর্থ ইস্টে, উত্তর ভারতীয় রাজ্যগুলোতে ইন্দো আরিয়ান হিন্দি, অসমিয়া, পাঞ্জাবি এগুলো বলা হয়, হরিয়ানভি। আর দ্রাবিড়িয়ান হচ্ছে দক্ষিণের রাজ্যগুলোতে। আর অস্ট্রো এশিয়াটিক হচ্ছে
পূর্ব ভারতের এবং মধ্য ভারতের বিশেষ করে আদিবাসীদের ভাষা। অস্ট্রো এশিয়াটিক যে ভাষাগুলো তার মধ্যে সবচেয়ে বৃহৎ হলো সাঁওতালি ভাষা। বাকি আরো অনেক ভাষা আছে যেগুলো মানে মোটেও অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত নয় বা সেই স্বীকৃতি পায়নি বা বিলুপ্তির পথে। তো এই ভাষা গোষ্ঠীর যে মানুষজন তাদের মাতৃভাষার চর্চা ধীরে ধীরে বিশ্বায়নের প্রভাবেই হোক বা যথাযথ সাংবিধানিক ব্যবস্থাপনা না থাকার কারণেই হোক, এগুলো কিন্তু আস্তে আস্তে অবলুপ্তির পথে। সমস্যাগুলোর কথা আমি বললাম। কি হয় সমস্যা? সহজ কথা আমি যদি জটিল ভাবে নাও বোঝাই, তাহলে সহজ যদি আমি একটা বিষয় উল্লেখ করি, যে ধরে নিচ্ছি বাংলাদেশের মানুষজনের উপর উর্দু ভাষা পশ্চিম পাকিস্তানের, যদি পাকিস্তান অবিভক্ত থাকতো আর পশ্চিম পাকিস্তানের সরকার বাংলাদেশিদের উপর উর্দু ভাষা চাপিয়ে দিল, তাহলে কল্পনা করতে হয় আমাকে যে প্রত্যেকটা বাংলাদেশি যুবক, কিশোর, বাচ্চা থেকে শুরু করে তারা উর্দু ভাষায় পড়াশোনা করত। সেটা তাদের কাছে সম্পূর্ণভাবে দুর্বোধ্য, মানে দুর্বোধ্য বললে কম বলা হয় না, মানে ঠিক আমার কাছে চায়না বা জাপানের কোনো ভাষায় যদি পড়াশোনা করতে বাধ্য করা হয় আমাকে, ঠিক আছে, তাহলে এটা হতো বিষয়। এটা যদি হতো কখনো 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 যদি এটা মানে বাস্তবেই হতো, এতদিন পর্যন্ত যদি ওটাই থাকতো, তাহলে বাঙালিরা তার নিজস্বতা হারাতো। বাঙালির কালচারাল আইডেন্টিটি বলে কিছু থাকতো না। সে জানতোই না যে আমি কে। সম্পূর্ণভাবে জেনারেশনের পর জেনারেশন ওই বাঙালিরা বিভ্রান্ত ভাবে জীবন কাটাতো। না পারতো পড়াশোনা করতে, না পারতো জীবিকা নির্বাহ করতে, না পারতো কথা বলতে, না পারতো গান গাইতে, কোনো কিছুই কবিতা লেখা হয়তো হতো না। এটা হচ্ছে তার প্রভাব। তো আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এরকম অনেকগুলো গোষ্ঠী আছে যারা নিজেদের ভাষা, নিজেদের আইডেন্টিটি, নিজেদের এথনিসিটি নিয়ে আন্দোলন করে। যে আমরা পশ্চিমবঙ্গে যদি গুরুত্বপূর্ণ কিছু আন্দোলনের কথা বলতে, যদি এথনিক মুভমেন্ট, সেগুলো সম্পূর্ণভাবে ভাষা সেন্ট্রিক নয়। তার মধ্যে আছে কামতাপুরী, গোর্খা, তারা একটা পৃথক রাজ্যের দাবিতে আন্দোলন করে। সেরকম ভাবে আমাদের আদিবাসী কুর্মী সমাজের যে আন্দোলন, এখানেও কিন্তু শুধুমাত্র এটা কিন্তু ডিফারেন্ট। এখানে শুধুমাত্র যে এথনিক মুভমেন্ট বলা যায় না একে, এটা এর প্রভিশন হিসেবে ভাষাটাও রয়েছে। ভাষার বিষয়টাও এই সংগঠন কিন্তু দাবি তোলে যে আমাদের ভাষাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করতে হবে। তো যাই হোক, এ ধরনের আন্দোলন কেন জন্ম নিয়েছে আমরা জানি। 1956 সালে ভারতের বিভিন্ন রাজ্যকে ভাষার ভিত্তিতে গড়ে তোলা হয়েছিল। যেমন তামিল ভাষাভাষী মানে জনগোষ্ঠী সমৃদ্ধ অঞ্চল হিসেবে তামিলনাড়ু, বাংলা পশ্চিমবঙ্গ, আর হচ্ছে পাঞ্জাবি যেখানে বলা হয় পাঞ্জাব, বা তেলেগু বলা হয় যেখানে অন্ধ্রপ্রদেশ। এরকম ভাবে বিভিন্ন কন্নড়, মালায়ালাম এবং বিভিন্ন ভাষার ভিত্তিতে প্রদেশ গঠন করা হয়েছিল। সমস্যাটা তো তারপর থেকেই শুরু হলো। মানে যে কোনো একটা রিজিয়নাল ল্যাঙ্গুয়েজকে কেন্দ্র করে একটা যখন রাজ্য গড়ে তোলা হয়, তখন তার অনেকগুলো সাইড ইফেক্ট থাকে। ওই পার্টিকুলার রাজ্যের যেটা সেকেন্ড প্রিন্সিপাল ল্যাঙ্গুয়েজ, যেটা দ্বিতীয় সর্বোচ্চ মানে বৃহৎ ভাষা, সেই দ্বিতীয় বৃহৎ ভাষার জনগোষ্ঠীর জন্য এই ভাষার ভিত্তিতে প্রদেশ গঠন একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কারণ তাদের ভাষা না স্বীকৃতি পায়, না অফিসিয়াল কাজে ইউজ হয়, না তারা মাতৃভাষায় শিক্ষিত হতে পারে। মানে স্কুল শিক্ষায় তাদের ভাষার গুরুত্ব খুবই কম হয়ে দাঁড়ায়। এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়েছে, এটা অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও হয়েছে। তো এইটা একটা বড় সমস্যা। দ্বিতীয় বড় সমস্যা, যখন আমরা কোনো ভাষাকে একটা রাজ্যের রাজ্য ভাষা হিসেবে স্বীকৃতি দিলাম, তা আমরা রাজ্যের একটা প্রশাসনিক লাইন টেনে দিলাম। মানে সহজ কথায় পুরুলিয়া ঝাড়খণ্ডকে আলাদা করতে গিয়ে আমি একটা লাইন টানলাম, যেটা হচ্ছে বান্দোয়ানের একদম শেষ দিকে কাটিং, ঝালদার ওই পাশে
তুলিনের কাছাকাছি সুবর্ণরেখা নদী, কিংবা ধানবাদ থেকে পুরুলিয়াকে আলাদা করলো আমাদের দামোদর। তো এইভাবে একটা প্রশাসনিক লাইন আমরা টেনে দিলাম, কিন্তু এটা কখনো খেয়াল করলাম না যে ঠিক ওই লাইনের ওপারে যারা রইল, মানে পটনদার মানুষ, ধানবাদের মানুষ, বা ভুজুডির মানুষ, তো তাদের তাদের ভাষাগত আইডেন্টিটির কি হবে? তারা তো বেশিরভাগটাই বাংলা ভাষাভাষী, তারা মোটেও হিন্দি বা অন্যান্য ভাষায় অভ্যস্ত নয়। তো তারা আহ, এগুলো কিন্তু আমি বলছি না, এগুলো হচ্ছে তাদের তাদেরও একটা ফেসবুক পেজ আছে, বিভিন্ন একটা না অনেক ফেসবুক পেজ আছে, যেখানে তারা এই সংক্রান্ত বিষয়গুলো নিজেদের অস্তিত্ব রক্ষায় মানে সচেষ্ট, যেখানে তারা চেষ্টা করে যে আমরা কিভাবে সার্ভাইভ করব। সত্যি চিন্তার বিষয়, কারণ তাদের জন্মের পর থেকেই হিন্দি চাপিয়ে দেওয়া হয়, দোকানে, বাজারে, স্কুলে, কলেজে, সব জায়গায় সাইনবোর্ড তাদের হিন্দিতে। তো তারা হয়তো এখন অনেকটা ইয়ে করে নিতে পেরেছে, কিন্তু ভাবা যায় প্রথম প্রথম কি হয়েছিল তাদের অবস্থা। তারা বাংলায় কথা বলছে বাড়িতে, স্কুলে গিয়ে হিন্দিতে পড়াশোনা করতে বাধ্য হচ্ছে। ঠিক আছে? তো এ ধরনের প্রবলেম হয় যেগুলো সীমান্তবর্তী এলাকার মানুষ। তাই ভারতীয় সংবিধান আহ, একটা থিওরির উপর বিশেষ গুরুত্ব দিয়েছে, সেটাকে বলা হয় মাল্টিলিঙ্গুয়ালিজম, মাল্টিলিঙ্গুয়াল এডুকেশনের উপর। প্রথমে ভারতীয় সংবিধানের 29 আর 30 নম্বর ধারায় শিক্ষা ও সংস্কৃতির অধিকার, 29 এবং 30 নম্বর ধারা, সেখানে মাল্টি লিঙ্গুয়াল এডুকেশনের উপর গুরুত্ব দিয়ে এটা বলা হয়েছে যে প্রত্যেকের মাতৃভাষায় কথা বলতে পারে, যে যার মাতৃভাষা বেছে নিতে পারে। এটা হলো এটা আমাদের একটা ইয়ে অধিকার আর কি, ফান্ডামেন্টাল রাইটস। এটা হলো। এরপর 346, 347, 349, 350 ধারাতে মাতৃভাষার অধিকার রক্ষার যে লড়াইকে স্বীকৃতি দেওয়া হয়েছে, মাতৃভাষায় পড়াশোনা করার অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। 350 সব থেকে গুরুত্বপূর্ণ ধারা ওটাই, সেটা হচ্ছে 350/A। ওখানে বলা হয়েছে যে প্রত্যেকটি রাষ্ট্রকে মানে ইয়ে করা হয়েছে, অ্যাড্রেস করা হয়েছে যে প্রত্যেকটি জনগোষ্ঠীর নিজস্ব মাতৃভাষায় পড়াশোনা করার অধিকার রয়েছে এবং রাষ্ট্র সেটা সুনিশ্চিত করবে। এরকম সংবিধানে এই ধরনের প্রভিশন রয়েছে। 29, 30, 346, 347, 349, 48, 49, 50, 50A। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 350/A, 350/A। তো এই ধারাতে একদম পরিষ্কার ভাবে বলা হয়েছে মাতৃভাষায় শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে। সমস্যাটা কি হয়, সাংবিধানিক প্রভিশনগুলোর বাস্তব প্রয়োগ কি? সমস্যা হয়ে দাঁড়ায় বাস্তব প্রয়োগ সংক্রান্ত বিষয়। যেমন প্রত্যেকটা রাজ্যের, যেগুলো আমি প্রথমেই বললাম, প্রত্যেকটা রাজ্যে একটা প্রিন্সিপাল ল্যাঙ্গুয়েজ রয়েছে। আসামের ক্ষেত্রে অসমিয়া, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলা, উত্তরপ্রদেশের ক্ষেত্রে হিন্দি, এ ধরনের মানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে। তার পাশাপাশি যে সেকেন্ড প্রিন্সিপাল ল্যাঙ্গুয়েজ, সেগুলো যদি পড়াশোনার হাল, তার মাধ্যমে পড়াশোনার হাল যদি আমরা বিবেচনা করি, আমি বেশ কয়েকটা সার্ভের মধ্যে দিয়ে, যেমন কিছুক্ষণ আগে বললাম মুন্ডা আর ভূমিজ জনগোষ্ঠীর যে ভাষা তা সম্পূর্ণভাবে বিলুপ্ত, কিন্তু আমাদের এখানে সাঁওতালি ভাষা অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত। 22টা টোটাল ভাষা আছে যেগুলো অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত। সেগুলোর মাধ্যমে সরকারি কাজকর্ম চলে। বিভিন্ন জায়গায়, সরকারি জায়গায় তার তার সেই ভাষার যে লিপি আছে তার সাইনবোর্ড থাকে। সবই বুঝলাম, সবই ঠিক। আমি অনেকগুলো সার্ভে করে রেখেছি। এগুলো না বাস্তবে মানে উপেক্ষিতই রয়ে গেছে। কিরকম না, যে কোনো আদিবাসী ভাষা, বিশেষ করে সাঁওতালির কথাই যদি আমি বলি, সাঁওতালি ভাষায় সাঁওতালি ভাষার মাধ্যমে শিক্ষাদানের জন্য স্কুল গড়ে উঠেছে একদম রিসেন্টলি, মোটামুটি মানে 15-20 বছরের ইতিহাস। এটা স্বাধীনতার এত বছর পরেও কিন্তু
বিষয়টা এরকম, চিত্রটা এরকম, ঠিক আছে। কিন্তু সর্বাগ্রে একটা মাতৃভাষায় যে কোনো জনগোষ্ঠীর মাতৃভাষায় শিক্ষা দেওয়ার জন্য যেগুলো প্রয়োজন, সেগুলোর যে ন্যূনতম ব্যবস্থাটুকু, সিলেবাসটাও সেই মতো নয়। ইভেন হলিডেজ, মানে আমি পশ্চিম বর্ধমানে চাকরি করি। সত্যি কথা বলতে কি, এই ইয়েতে মানে মকর পরে আমার ছুটি থাকে না। দুর্ভাগ্যজনক, এর থেকে দুর্ভাগ্যজনক আর হতে পারে? ওটা আমাদের লোকাল ফেস্টিভ্যাল, ওটা আমাদের আইডেন্টিটি। আমরা কখনো ভাবতেই পারি না যে মকর পরব আরেকটা আছে বাসি ভাত আমাদের হয়, যেটা গ্রাম বাংলার বিভিন্ন জায়গাতেই হয়। তো ওগুলো আমাদের বিশেষ করে ছুটি থাকে না। আমি ভাবতে পারি যে কখনো যে আমার 5 দিন 7 দিন আমি বড়দিনের ছুটি পাচ্ছি, অথচ আমার মকরে আমি 2 দিন ছুটি পাচ্ছি না। দুর্ভাগ্যজনক বিষয়। আমার আইডেন্টিটি ওখানে উপেক্ষিত, আমার ভালো লাগা, আমার স্বাদ আহ্লাদ, আমার পরিচয় ওখানে উপেক্ষিত সম্পূর্ণভাবে, সেটা রাষ্ট্রের দ্বারা নিষ্পেষিত। তো ঠিক এই জিনিসটাই ঘটে মাতৃভাষা শিক্ষার ক্ষেত্রেও। মানে যতটা গুরুত্ব অন্যান্য প্রিন্সিপাল ল্যাঙ্গুয়েজকে দেওয়া হয়, আদিবাসী জনগোষ্ঠীগুলির যে অস্ট্রোএশিয়াটিক পরিবারের অন্তর্ভুক্ত যে ভাষাগুলি, তাদের ন্যূনতম এই গুরুত্বটুকু নেই। মানে কনস্টিটিউশনাল প্রভিশন থাকলেও অ্যাকচুয়ালি তা হয় না। দ্বিতীয় একটা বিষয় আমার যেটা মনে হয়েছে যে মানে যদি রাষ্ট্রের কাজ, রাষ্ট্রের যেটা উচিত করা, সেগুলো আমাদের 36 থেকে 51 নম্বর ধারা যে মানে মৌলিক কর্তব্য আর নির্দেশমূলক নীতি 51 এতেও আছে, ঠিক আছে। তার মধ্যে দিয়ে রাষ্ট্রের প্রতি নির্দেশ এবং সাধারণ নাগরিকদের প্রতিও যে নির্দেশগুলো দেওয়া আছে, যেগুলো মানে লিপিবদ্ধ রয়েছে, তার বাস্তবায়নের ক্ষেত্রে আহ, মানে রাষ্ট্র কখনোই কোনোদিন সচেষ্ট ছিল না। মানে আমি বলতে চাইছি যে একটা ছোট জনগোষ্ঠী, আমি ধরে নিচ্ছি কুর্মী জনগোষ্ঠী, তাদের একটা ভাষা রয়েছে, নিজস্ব মাতৃভাষা কুড়মালি। কুড়মালি ভাষায় পড়াশোনা হয়, হয়তো খানিকটা জনগণের চাপে, আন্দোলনের চাপে মানে রাষ্ট্র বাধ্য হয়েছে ওটাকে পড়াশোনার ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করার জন্য, মানে বিভিন্ন কলেজে তার সেই সাবজেক্ট চালু করা বা সেই মাধ্যমে শিক্ষা দেওয়ার জন্য খানিকটা বাধ্য হয়ে। কিন্তু বাস্তব চিত্র কি, শিক্ষক নিয়োগ থেকে শুরু করে কারিকুলাম তৈরি করা থেকে শুরু করে সব জায়গায় একটা অদ্ভুত নেগলিজেন্সি আমরা লক্ষ্য করি। এটা যে কোনো রাজ্যে হোক, যে কোনো দেশই হোক। আমি যেমন বিদেশের উদাহরণ দিলাম, তো এই ট্র্যাডিশন কিন্তু আমাদের দেশেও আছে। বিশেষ করে আমাদের মতো দেশে তো আরো বেশি প্রয়োজন ছিল হয়তো যে এই রিজনাল ল্যাঙ্গুয়েজ গুলোকে, বা যেগুলো এক্সটিংক্ট ল্যাঙ্গুয়েজ, যেগুলো ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ, সেগুলোকে এত বেশি গুরুত্ব দেওয়া, তাদের মাতৃভাষাকে গুরুত্ব দেওয়া। মানে ওই যে প্রথমেই আলোচনা এলো যে কেন মাতৃভাষাকে তো আমরা আমরা অন্য আঙ্গিকে কেন আলোচনা করি, কেন আমরা এটাকে রাজনীতির বিষয় হিসেবে দেখি। আমার মনে হয় এটা আমাদের দৃষ্টিভঙ্গি থেকে 80% রাজনীতিরই বিষয়। কারণ সংবিধান মানে শক্তিশালী সাংবিধানিক প্রভিশন ছাড়া, বা এই ধরনের জাতিসত্তার আন্দোলন ছাড়া, বা ভাষাগত আন্দোলন ছাড়া বাস্তবে কি ভাষার স্বীকৃতি পাওয়া সহজ বা সম্ভব? আমরা তো জানি যে পুরুলিয়া একসময় বিহারের অংশ ছিল, সেখান থেকে পুরুলিয়ার বঙ্গভুক্তি হয়েছে। সেই বঙ্গভুক্তির পেছনে একটা বড় মূল বিষয় হিসেবে উঠে এসেছিল ভাষাগত অধিকার। কারণ ভাষার জন্যই লড়াইটা হয়েছিল। তো এগুলো রাষ্ট্রের দ্বারা বরাবরই রাষ্ট্র মনে করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন বাংলাদেশিরা বাংলা ভাষার জন্য আন্দোলন করছেন, তখন কিন্তু উর্দু ভাষাভাষী পাকিস্তানের সরকার, মানে উর্দুর উপর যারা এত বেশি গুরুত্ব দিচ্ছেন, তারা কিন্তু সেখানে লাঠিচার্জ আর গুলি বর্ষণ করেছেন। রাষ্ট্র বরাবরই কিন্তু সংখ্যাগরিষ্ঠের পক্ষে মতামত দেয়, বা এই ধরনের আক্রমণ সানায় অপেক্ষাকৃত যারা দুর্বল ভাষাগত ক্ষেত্রে। আমি বললাম না, ভাষার মধ্যেও কিন্তু ক্ষমতার বিষয়টা প্রচ্ছন্ন ভাবে রয়েছে। হয়তো আমাদের সহজ সরল চোখে, খালি চোখে হয়তো আমরা দেখতে পাই না, কিন্তু ভাষা ক্ষমতার একটা বিরাট হাতিয়ার।
দীর্ঘদিন ধরে ভারতে দক্ষিণের যে ভাষা তামিল বনাম উত্তর ভারতীয় যে হিন্দির বিবাদ চলেছে, দীর্ঘদিন ধরে ঝাড়খণ্ডে হিন্দি ভাষীদের সাথে আদিবাসী জনগোষ্ঠীর বিবাদ পরিলক্ষিত হয়েছে। দীর্ঘদিন ধরে আমাদের পুরুলিয়ার বঙ্গভক্তির আগে আন্দোলন চলেছে ভাষা সংক্রান্ত। দীর্ঘদিন ধরে পাকিস্তানের উর্দু এবং বাংলার মধ্যেকার দ্বন্দ্ব চলেছে। আর সেখানে রাষ্ট্রের ভূমিকাটা ঠিক এরকমই, যেমনটা আমি বললাম, যেমনটা মাওরি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে নিউজিল্যান্ডের ঔপনিবেশিক শাসক যে ভূমিকা নিয়েছিল, বাংলাদেশের ক্ষেত্রেও পাকিস্তানের শাসক ঠিক সেরকম ভূমিকাই পালন করেছে। তো আমরা এই জন্য ভাষাটাকে কখনোই রাজনীতির থেকে আলাদা কিছুই ধরি না। আমরা ওই যে বললাম, শপিং মল কালচারের ফলে যে ছোট ছোট মুদি দোকানগুলো যেভাবে ক্ষতিগ্রস্ত হয়, ঠিক একইভাবে মানে আমরা ওটাকেও রাজনীতির অংশ হিসেবেই ধরি। ঠিক একইভাবে ক্ষমতার আস্ফলন সর্বত্র, সে যে কোনো ছোট জনগোষ্ঠীর আন্দোলন হোক বা কোনো বৃহৎ জনগোষ্ঠীর রাজনৈতিক আন্দোলন হোক, এখন রাজনীতি ছাড়া এগুলো আর কিছুই নাই। এগুলো সাংবিধানিক ব্যবস্থাপনা হয়তো খাতায় কলমে থেকেই গেল, রাষ্ট্রের সদিচ্ছা ছাড়া এ ধরনের মানে মাতৃভাষায় শিক্ষা বা মাতৃভাষাকে সংরক্ষণ করা বা মাতৃভাষাকে গুরুত্ব দেওয়া, কোনো জনগোষ্ঠীর মাতৃভাষাকে গুরুত্ব দেওয়া কখনোই সম্ভব নয়। আর এটার লড়াই এই জন্যই চালিয়ে যেতে বাধ্য হয়, কারণ ওই যে প্রথমেই বললাম, মাতৃভাষা ছাড়া একজন মানুষের মানে আমি নেই, আমার অস্তিত্ব নেই। আমি কে না, আমি বাংলা ভাষাভাষী মানুষ, আমি বাংলা ভাষায় কথা বলি, বিশেষ করে বাংলার একটা এক প্রান্তের একটা আঞ্চলিক ভাষায় কথা বলি। এটাই আমার ভাবনা, চিন্তা, হাসি, কান্না সমস্ত কিছুর মানে ভাষা। এটার দ্বারাই আমি আজকে যেটুকু জীবনে এগোতে পেরেছি, যেটুকু আলোচনা করতে পারছি, সেটা এই ভাষার জন্যই। এটা আমার মায়ের ভাষা, এটা আমার মাতৃভাষা। এইটা আমার কাছ থেকে কেড়ে নেওয়া হলে আমার নিজস্বতার কিছু থাকবে না। অন্তত বেশ কয়েকটা জেনারেশন ভীষণ ভাবে ট্রাভেল করবে, আর তারপরে হয়তো ধ্বংস হয়ে যাবে, তাদের নিজস্বতা থাকবে না। তারা কখনো মানে তাদের কগনিটিভ ডেভেলপমেন্ট তো দূরের কথা, কোন ধরনের সোশ্যাল ডেভেলপমেন্ট হবে না, সামাজিকীকরণও সম্ভব নয়। মানে একটা বাচ্চা যেভাবে জন্মের পর সামাজিক হয়ে ওঠে এসব মাধ্যমগুলোর মধ্যে দিয়ে, তার যেসব উপাদানগুলোর মধ্যে দিয়ে আমরা বিএড করতে গিয়ে জেনেছিলাম, বা আমাদের পলিটিক্যাল সোশিওলজি বলে একটা পেপার আছে, সেখানে এই সামাজিকীকরণ সোশ্যালাইজেশনের কথা বলা হয় যে সোশ্যালাইজেশনের উপাদানগুলো হচ্ছে মানে বন্ধু বান্ধব, মা বাবা, শিক্ষক শিক্ষিকা। তো এই সমস্ত উপাদানগুলোর সাথে আমার যোগাযোগ বন্ধ হয়ে যাবে যদি আমার মাতৃভাষা বিলুপ্ত হয়ে যায়। আমি হয়তো বাংলা ভাষায় শেখানো, মানে যেমন সেই যেটা ল্যাঙ্গুয়েজ আর মাদার টাং এর মধ্যে ডিফারেন্স আছে। ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা দক্ষতার বিষয়, আর মাদার টাং হচ্ছে একটা সহজাত বিষয়। আমি তখন সেই ল্যাঙ্গুয়েজের মতো করে সবকিছু শিখবো, ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি কমিউনিকেট করব, মাতৃভাষা দিয়ে না। তাহলে আমি আমার নিজস্বতা ওখানে হারাবো। তাই আমাদের সর্বতভাবে উচিত নিজের মাতৃভাষা সংরক্ষণ করা, বিভিন্ন জনগোষ্ঠী মাতৃভাষা সংরক্ষণের যে বিষয়টিকে গুরুত্ব সহকারে আলোচনা করা, বোঝা। আমরা এটার জন্য আমাদেরকে মানে খুব বেশি বই পড়ারও প্রয়োজন হয় না, কারণ এগুলো আমাদের চারপাশেই ঘটে, এগুলো আমরা উপলব্ধি করি আমাদের আশেপাশেই। তো আমার মনে হয় যে এগুলো আরো বেশি গুরুত্ব পাওয়া উচিত। এগুলো অনেক বেশি রাষ্ট্রের দ্বারা, রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা ছাড়া এগুলো মানে কেয়ার করা সম্ভব নয়। যাই হোক, এই মাতৃভাষার বিষয়টা আমাদের কাছে সম্পূর্ণভাবেই মানে আমি আমার দৃষ্টিভঙ্গি দিয়েই বললাম যে রাজনীতির বিষয়। যারা শিক্ষা বিজ্ঞানের সঙ্গে যুক্ত তারা আরো ভালোভাবে ওর অন্যান্য আঙ্গিকগুলোকে আলোচনা করতে পারবেন, বুঝতে পারবেন। যাই হোক, আপাতত আমি এই পর্যন্তই আলোচনা করছি। সময় ঠিক 4টে বেজে গেছে। আমি বলেছিলাম আয়োজকদের, বিশেষ করে আমাদের উজ্জ্বল বাবুকে, যে আমি ওই 4টে পর্যন্তই 4টের মধ্যেই আশা করছি আলোচনাটা শেষ করবো। অনেক অনেক ধন্যবাদ সবাইকে যে এই অধীর আগ্রহে এইসব কথা শোনার জন্য, এই আলোচনার মধ্যে অংশগ্রহণ করার জন্য, আর আমাকে অন্তত এই সুযোগটুকু দেওয়ার জন্য। আমি
মানে কিছু বলার সুযোগ পেলাম আর কি ছাত্রছাত্রীদের কাছে। অনেক ধন্যবাদ। অশেষ ধন্যবাদ আয়োজকদের পক্ষ থেকে, বৈঠকির পক্ষ থেকে ডক্টর জয়ন্ত কুমার মণ্ডল মহাশয়কে। আহ, এত সুন্দরভাবে আমি আমি নিজেও শিক্ষার্থী হয়েই গোটা ক্লাসটা শুনলাম। মানে আমার সে কি ভালো লাগা, এই মাতৃভাষার প্রসঙ্গ যখনই আসে, বা আহ, আলোচনাটাও এত সহজ সরল ভাবে, এত সুন্দরভাবে, বিভিন্ন মানে একেবারে আঞ্চলিক জায়গাত, আঞ্চলিক সীমানার আহ, গণ্ডি ছাড়িয়ে একেবারে যেটা বিভিন্ন আন্তর্জাতিক বা জাতীয় ক্ষেত্রের উদাহরণগুলো টেনে টেনে গোটা বিষয়টাকে উনি বোঝালেন। সাংবিধানিক যে আমাদের প্রভিশন বা তার বাস্তব বাস্তব রূপ, এই সমস্তটাই সর্বাঙ্গীনভাবে উনি অত্যন্ত সুন্দরভাবেই আমাদের বোঝালেন এবং সমৃদ্ধ হলাম। আশা করছি যে সমস্ত অংশগ্রহণকারীরা রয়েছেন তারা প্রত্যেকেই সমৃদ্ধ হয়েছে, এবং আমাদের মাতৃভাষার গুরুত্ব, আহ, কবি তো বলেই গেছেন যে মাতৃভাষা মাতৃদুগ্ধ সম। আহ, আসলে এই মাদার টাং কথাটার মধ্যেই একটা অদ্ভুত ওয়ার্ড যুক্ত আছে, টাং। আমরা টাং কথাটাকে যদি বাংলা তর্জমা করি তাহলে সেটাকে আমরা জিহ্বা বলবো। তো আমার মনে হয় এই আমাদের মুখগহ্বরের ভেতরের যে একটা ইন্টারনাল স্ট্রাকচার থাকে, এই ইন্টারনাল স্ট্রাকচারটাই আহ, মানে প্রত্যেকটা ভাষাগোষ্ঠীর মানুষ, প্রত্যেকটা জাতিগোষ্ঠীর মানুষ, বা প্রত্যেকটা রিজিওনাল বা বিভিন্ন প্রদেশের যে মানুষগুলো, তাদের এই ইন্টারনাল স্ট্রাকচারটা একটা মানে একটা সিমিলারিটি থাকে, একটা স্পেশালিটি থাকে, যার ফলে আমি যখনই একটা অন্য কোনো ভাষাকে আয়ত্ত করতে যাব, বা অন্য কোনো একটা মাতৃভাষাকে আয়ত্ত করতে যাব, এই ক্ষেত্রে আমাকে কিন্তু বেশ বেগ পেতে হবে, বা আমি এত সহজে বা ওদের ওই ভাষাগোষ্ঠীর মানুষের মতো এত ফ্লুয়েন্টলি বলতে পারবো না। এখন আমি যদি মানে আমি নিজেকে বাংলাভাষী ধরে নিয়েই যদি বলি যে আমি সাঁওতালি ভাষা ওদের মতো করে বলবো, মানে সাঁওতালি ভাষাটাকে আমি অ্যাজ এ মাতৃভাষার মতো করেই আমি সেটাকে প্রকাশ করার চেষ্টা করব, আমি কিন্তু এতটা ফ্লুয়েন্ট হতে পারবো না। কারণ আমাদের যে টোটাল বডি স্ট্রাকচার, আমাদের ফেসিয়াল স্ট্রাকচার, এই সমস্তটাই নির্ভর করে স্থানীয় জলবায়ু, স্থানীয় ভূপ্রকৃতি, স্থানীয় খাদ্যাভ্যাস, এই সমস্তটার উপরে। এবং আমাদের এই গ্লোবালাইজেশনের যেমন অনেক সুবিধা হয়েছে, তেমন অসুবিধাও কম হয়নি। ওই যে আলোচনা প্রসঙ্গে যে বিষয়গুলো উঠে এলো, রিটেলার শপ বা শপিং মল কালচার, বা এই কালচারাল হেজিমনিটা আরো বৃহৎ আঙ্গিকে ছড়িয়ে পড়েছে এই গ্লোবালাইজেশনের ফলে। কালচারাল হেজিমনিটা আসলে আমি যদিও অল্পটুকুই জানি, আহ, স্যার আছেন, উনি ওনার একেবারে হার্ডকোর বিষয় কালচারাল হেজিমনি। আসলে আমাদের যে এই শোষণটা বা আধিপত্য বিস্তারের যে বিষয়টা, এটা শুধুমাত্র অর্থনৈতিক ক্ষেত্রেই না, আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই এটা বিস্তৃত। এবং তার মধ্যে আহ, সাংস্কৃতিক দিকটাকে একটা কিছু মানুষ বা একটা শ্রেণী, তারা সবসময় আঘাত করার চেষ্টা করেছে নিজেদেরকে আহ, আরো বেশি করে প্রতিষ্ঠিত করার জন্য, আরো বেশি করে নিজেদের বিস্তার বাড়ানোর জন্য। যেমনটা ঠিক আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে নেচারটা দেখেছিলাম, তাদের যে কার্যকলাপগুলো দেখেছিলাম, তারা বণিক রূপে এসে একটা যে গোটা ভারতবর্ষকে বা এক কথায় বলতে গেলে গোটা পৃথিবীকে যে ভাবে শাসন করেছে, ঠিক একই রকম ভাবে এই ভাষা দিয়েও আমরা আমাদের শাসন চালিয়ে থাকি বিভিন্ন সময়ে। আমি একদম একটা স্মল গ্রুপে যদি আমি বলি, একটা ৫ জনের একটা গ্রুপ হয়তো আমরা আড্ডা দিচ্ছি। সেখানে সবথেকে বেশি হাইলাইটেড হবে সেই ব্যক্তিটাই, যে ব্যক্তিটা সবথেকে ভালো কথা বলতে পারে। সুতরাং আমাদের এই মুখের ভাষাটা কিন্তু সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যেটা আমাদের ওই স্মল গ্রুপ থেকে শুরু করে, আড্ডা দেওয়া থেকে শুরু করে একেবারে ইন্টারন্যাশনাল লেভেল পর্যন্ত, এটা একটা আধিপত্য বিস্তারের অন্যতম মাধ্যম হিসেবে আমরা মানে লক্ষ্য করেছি বিভিন্ন সময়ে, বিভিন্ন ক্ষেত্রে। যাই হোক, যারা আহ,
অংশগ্রহণকারী হিসেবে এখনো আছেন, তাদের কাছে আমার অনুরোধ, কারোর যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই প্রসঙ্গে, তাহলে বা শুধু প্রশ্নই নয়, যদি নিজস্ব কোনো মতামত দেওয়ার থাকে, কোনো কিছু সংযোজন বিয়োজন করার থাকে, তাহলে প্লিজ সেই প্রশ্ন বা মতামত রাখতে পারেন। আমার ছাত্রী দীপালি নায়ক সে প্রশ্ন করেছে যে, স্যার, একজন শিক্ষার্থীর শেখার ক্ষেত্রে আসলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, মাতৃভাষায় স্বচ্ছন্দতা নাকি যে ভাষায় সে বেশি অভ্যস্ত? এটা তার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা কি ভাষাকে শেখার মাধ্যম হিসেবে দেখব নাকি শেখার লক্ষ্য হিসেবেও ধরতে পারি? আচ্ছা, প্রথম প্রশ্নটা নিয়ে আমি স্যারের কাছে রাখছি যে, দীপালি নায়ক প্রশ্ন রেখেছে যে, একজন শিক্ষার্থীর শেখার ক্ষেত্রে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, মাতৃভাষায় স্বাচ্ছন্দ্যতা বোধ নাকি যে ভাষায় সে বেশি অভ্যস্ত? প্রথমত বলি, সেটা হচ্ছে ইন জেনারেল সেন্সে আমরা যদি ধরি, তাহলে আমাদেরকে ধরে নিতে হবে যে কোনো একটা মানুষ তার মাতৃভাষাতেই সবচেয়ে বেশি অভ্যস্ত। এমন ব্যতিক্রমী কিছু ক্ষেত্রে এরকম হতেই পারে যে সে হয়তো একটা অন্য পরিসরে বড় হচ্ছে, সে হয়তো অন্য কোনো ভাষার দ্বারা ভীষণভাবে প্রভাবিত, যেটা তার আসলে মাতৃভাষা ছিল, বা সে যে জনগোষ্ঠী থেকে বিলং করে সেই জনগোষ্ঠীর যে ভাষা, সেটার সাথে সে মোটেও অভ্যস্ত। আমার প্রসঙ্গেই বলেছিলাম যে আমার একজন খুব কাছের মানুষ, সে ওরাও জনগোষ্ঠীর, তার ভাষা হচ্ছে কুরুক। ঠিক আছে, তো আমি এটুকু বলতে পারি যে তার বাচ্চা বাংলা পরিসরেই বড় হয়েছে, বাংলা বলেই, বাংলা মাধ্যমে পড়াশোনা করে সেটাতেই সে অভ্যস্ত আর দক্ষ। কিন্তু কোথাও না কোথাও সে যদি মাতৃভাষায়, মানে তার কুরুখে আহ, মানে যদি পড়াশোনা করতো বা সেটাতে যদি অভ্যস্ত হতো, তো আমার মনে হয় সেটা আরো বেশি ওর জন্য উপকারী হতো। তাকে ব্যতিক্রমী, এগুলো আমার মনে হয় এটা সম্পূর্ণভাবে ব্যতিক্রমী একটা বিষয়। এটা ইন জেনারেল সেন্স নয়, মাতৃভাষাতেই আমরা স্বাভাবিকভাবেই সবাই অভ্যস্ত, বেশিরভাগ মানুষ। দীপালি, আশা করছি তোমার প্রথম প্রশ্নের উত্তর হ্যাঁ, পেয়েছো। আচ্ছা, আরেকটা আরেকটা কি প্রশ্ন ছিল যেন? হ্যাঁ, তার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা কি ভাষাকে শেখার মাধ্যম হিসেবে দেখব নাকি শেখার লক্ষ্য হিসেবে ধরবো? প্রশ্নটা খুব ভালো। যে এটাকে শেখার মাধ্যম হিসেবে ধরবো না শেখার লক্ষ্য হিসেবে ধরবো, অ্যাকচুয়ালি শেখা বিষয়টাই তো একটা নির্দিষ্ট ক্লাসরুমের মধ্যেকার বা একটা নির্দিষ্ট পরিসর। আমরা ঠিক যে ধরনের শেখার কথা বলি, এটা কিন্তু মোটেও শেখা নয়। শেখার লক্ষ্য যেটা, সেটাই শেখা আসলে। ঠিক আছে, তো মাতৃভাষা একটা মাধ্যম তো অবশ্যই এই শেখার। শেখার লক্ষ্য হিসেবেও ওটাকে বলা যেতে পারে, শেখার মাধ্যম হিসেবে ওটাকে মানে ইয়ে করা যেতে পারে, গ্রহণ করা যেতে পারে। বৃহৎ ক্ষেত্রে আমরা যখন শিখি, যেগুলো হয়তো আমাদের সিলেবাসে, আমাদের কারিকুলামের মধ্যে নেই, যেগুলো আমাদের এই প্রচলিত শিক্ষা ব্যবস্থার মধ্যে ইনক্লুডেড নয়, সেই শিক্ষাটা সবচেয়ে ভালো সম্ভব মাতৃভাষার মাধ্যমে আমার মনে হয়। যাই হোক, প্রশ্নটা খুব ভালো ছিল। দীপালি, আশা করছি আমি এই প্রসঙ্গে একটু সংযোজন করি, স্যার। আহ, ও যে বিষয়টা বলতে চাইছে, আমি আরেকটু ওকে বিষয়টা যোগ করছি এখানে, যে ভাষা তো শেখার মাধ্যম অবশ্যই। আমরা সেটাকে কোনোভাবেই ওই শেখার মাধ্যম থেকে আলাদা করতে পারবো না, কারণ ভাষা ছাড়া আমরা কিছু শিখতে পারবো না। এবার ভাষাটা সবসময় আমাদের মুখের দ্বারা ব্যক্ত ভাষা হবে এটাও কিন্তু নয়, এটা আমাদের বুঝতে হবে। ভাষা ভার্বালি, নন ভার্বাল দু রকমের হয়। এবার নন ভার্বাল ভাষাটাও কিন্তু ভাষা। যারা কথা বলতে পারে না, তাদেরও এক ধরনের ভাষা আছে, সেই ভাষাটা দিয়েও তারা শেখে। এখন বিষয় হলো, এই স্যার একটু আগেই বলছিলেন যে ওই মাদার টাং আর ল্যাঙ্গুয়েজ, আমরা যখন একটা, আমার মাতৃভাষা আমাকে শিখতে হয় না, মাতৃভাষা আমার সহজাত। যেমন আমাকে নিঃশ্বাস নেওয়া শিখতে হয় না, আমার বডিকে
ব্লাড সার্কুলেশন করা শিখতে হয় না। আমার আমি যে খাবার খাচ্ছি প্রতিদিন সেটাকে পরিপাক করা শিখতে হয় না আমাকে। আমাকে মলত্যাগ করা শিখতে হয় না। এগুলো যেমন ন্যাচারাল, ঠিক একই রকমভাবে ন্যাচারাল হচ্ছে মাতৃভাষাটা। এটা আমরা একেবারে সহজাতভাবেই সেটা মাতৃগর্ভ থেকেই একটু, একটু করে সেটা বিকশিত হতে থাকে। এবং এটাকে আমাকে আলাদা করে শেখার কোনো রকম দরকারই পড়বে না। আমাদেরকে মানে আমরা শেখার লক্ষ্য হিসেবে ধরতে পারি, হ্যাঁ, আমি যদি মনে করি যে আমি আমার কাজের সুবিধার্থে আমার শুধু নিজের মাতৃভাষাটা জানলে হবে না, বা নিজেকে আরো বেশি বড় জায়গায় নিয়ে যেতে গেলে আমাকে আমার মাতৃভাষার উন্নতি যেমন করতে হবে, পাশাপাশি আমাকে আরো ২-৪ টে অন্যান্য ভাষাও শিখতে হবে। এই যে অন্যান্য ভাষাগুলো শিখছি আমি মাতৃভাষা বাদ দিয়েও, অন্যের মাতৃভাষাটাকে যখন আমি শেখার চেষ্টা করব, সেটা তখন ল্যাঙ্গুয়েজ হিসেবে আমার কাছে, মানে অর্থাৎ আমি তখন বলবো যে আমি এই ল্যাঙ্গুয়েজটাতেও দক্ষ। আমি সাঁওতালি ল্যাঙ্গুয়েজে দক্ষ, আমি কুড়মালি ল্যাঙ্গুয়েজে দক্ষ, আমি হিন্দি ল্যাঙ্গুয়েজে দক্ষ। নট আমি হিন্দি মাতৃভাষা হিসেবে দক্ষ নয় কিন্তু। আমি ইংলিশ মাতৃভাষা হিসেবে দক্ষ নয় কিন্তু। তো এই ক্ষেত্রে এটা আমার কাছে শিক্ষার লক্ষ্য হবে। যাই হোক, খুব সুন্দর প্রশ্ন রেখেছে দীপালি, বরাবরের মতোই। আর যদি কারোর কোনো মানে প্রশ্ন থাকে, হ্যাঁ, হ্যাঁ, মানে ঠিক ওই জন্য আমি একটু একটু আমি হ্যাঁ, বলে প্লিজ। নিচ্ছি। ঠিক আমি যে মাল্টিলিঙ্গুয়াল এডুকেশনের কথা বলেছিলাম, ভারতের সংবিধানে যে প্রভিশন গুলো আছে তার মধ্যে কিন্তু মাল্টিলিঙ্গুয়াল এডুকেশনকে অত্যন্ত গুরুত্ব দেওয়া আছে। ঠিক এই কারণে, কারণ আমাদের মাতৃভাষা যেমন আমাদের কাছে গুরুত্বপূর্ণ আমাদের কগনিটিভ ডেভেলপমেন্টের জন্য বা আমার আইডেন্টিটির জন্য, ঠিক সেরকম ভাবেই এমন কিন্তু নয় যে আমার যে ক্ষুদ্র সংখ্যক মানে কম সংখ্যক মানুষের বলা ওই মাতৃভাষা খুব বেশি সমৃদ্ধ হবে। তাই সমৃদ্ধির জন্য আমাদেরকে আরো অনেক ভাষা ইয়ে করতে হয়, মানে শিখতে হয়। ঠিক আছে, অন্যান্য ল্যাঙ্গুয়েজে আমাদের অভ্যস্ত হতে হয়। হ্যাঁ, এই জন্যই হয়তো মাল্টিলিঙ্গুয়াল এডুকেশনের বিষয়টা ভারতীয় সংবিধানে এত গুরুত্ব পেয়েছে, প্রথম ভাষা দ্বিতীয় ভাষা এই একদমই তাই, বিষয়গুলো একদমই আর তাই। মাল্টিলিঙ্গুয়ালটা এবং পাশাপাশি মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম কনসেপ্টটাকেও বর্তমান সময়ে খুব প্রায়োরিটি দেওয়া হচ্ছে। তার একদম। মূলে যেরকম সংবিধানে যেরকম, মানে আম্বেদকরজি অত্যন্ত দূরদর্শী ছিলেন বলেই এই বিষয়গুলোকে উনি মানে জানতেন যে আগামী ভবিষ্যতে কোন কোন সমস্যাগুলো আসতে পারে, যার ফলে এই প্রভিশনগুলো উনি রেখেছেন। এবং মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুমের সব থেকে মজার বিষয় হলো আমরা এই ধর্মনিরপেক্ষ বা সেকুলার কথাটাকে যত বেশি ব্যবহার করি বা যত বেশি আমাদের কাছে পরিচিত বা এটা নিয়ে আমরা যত বেশি চর্চা করি, আমরা কিন্তু এই একই, মানে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সেকুলারিজমটা কি, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও কিন্তু একটা সেকুলারিজম আছে। সেটা কি? অবশ্যই। রিলিজিয়ানের ক্ষেত্রে সেকুলারিজমটা সেটা হচ্ছে যে নিজের ধর্মের প্রতি আমার যেমন অগাধ আস্থা এবং বিশ্বাস আছে, ঠিক অন্যের ধর্মের প্রতিও আমার আস্থা বিশ্বাস কোনোটাই থাক বা না থাক, শ্রদ্ধাটুকু যেন থাকে যে ও ওর জায়গায় ঠিক, আমি আমার জায়গায় ঠিক। সুতরাং আমার ধর্মে আমার কাছে যেমন শ্রেয়, ওই ব্যক্তির বা দ্বিতীয় ব্যক্তির তার কাছেও তার ধর্মটা শ্রেয়। ঠিক একই রকমভাবে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা অনেক সময়, আমি বাসে ট্রেনে বা ইত্যাদি, আমি বিশেষ করে এই পুরুলিয়ার ছেলেমেয়েদের মধ্যেই দেখতে পাই, বা আমরাও একসময় এরকম হেজিটেশনের মধ্যে পড়তাম। হয়তো ট্রেনে কলকাতা যাচ্ছি, কলকাতায় হয়তো পুরুলিয়ার ৩-৪ জন বন্ধু মিলে কলকাতা যাচ্ছি ট্রেনে, আমরা কিন্তু চুপচাপ বসে বসে চলে গেলাম, বেশি কথা বলতাম না। কেন? কারণ আমরা ভাবতাম যে আমরা তো ওই ট্রেনে সফরকারী পথযাত্রীদের মতো আমরা ওই ভালো বাংলাটা বলতে পারবো না। এই যে স্টুডেন্টদের মধ্যে একটা কনসেপ্ট ভেতর থেকে একটা, মানে ফিলিং, একটা খেদ যে আমার ভাষাটা ভালো নয়, অন্যের ভাষাটা ভালো, ভালো ভাষা। অ্যাকচুয়ালি সেটা নয়। আজকে বড় হয়ে বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি সেটা নয়। এবং এই বিষয়টা আমি কিন্তু কখনো কোনো সাঁওতাল সম্প্রদায়ের মানুষের এই হেজিটেশনে পড়তে দেখিনি। তারা কিন্তু স্বচ্ছন্দে নিজের গোষ্ঠীর বা নিজের ভাষা গোষ্ঠীর মানুষ পেলেই একদম অনর্গল তারা কথা বলে যেতে থাকে ওই ভাষায়। ঠিক একই রকমভাবে রাজবংশীদের মধ্যেও আমি এটা দেখেছি।
তারাও অনর্গল যেখানেই থাকুক, তাদের নিজেদের ভাষাগোষ্ঠীর মানুষ যেখানেই থাকবে, অনর্গলভাবে তারা সেই কথা বলে যায়। শুধুমাত্র আমরা আমাদের এই আমি হয়তো আরো অন্যান্য রিজিয়নেও আছে, আমার সেটা আমার জ্ঞান পরিধির বাইরে, আহ, এতটা আমি হয়তো খবরাখবর জানি না, কিন্তু আমি আমার ব্যক্তিগত জীবন থেকে যেটা উপলব্ধি করেছি যে আমার এই পুরুলিয়ার অঞ্চলে বা এই চটনাগপুর মালভূমি অঞ্চলে এই আক্ষেপটা বা এই খেদটা ছেলে মেয়েদের মধ্যে আছে, বা বর্তমান সময়েও অনেকের মধ্যে আছে, যেটা না, আমি আমি হ্যাঁ, আমি একটু একটু ইন্টারাক্ট করছি। আমি আমার অধ্যাপনা জীবনে এখানে দেখেছি যে স্টুডেন্টদের মধ্যে এই বিষয়টা আছে, মানে যারা অপেক্ষাকৃত মানে কম, মানে ছোট ছোট ভাষা যেগুলো, তার ভাষাভাষী জনগোষ্ঠীর লোকে যেন ওরা যেমন বললাম, তাদের মধ্যে এই সমস্যাটা কিছুটা আছে যে তারা এসে পরে আমার সাথে মানে তাদের মতো ভাষায় বলতে পারে না, বা তারা ওই ভাষাটাকে মানে ইয়ে করে না, মানে ওটা একটা ওদের মধ্যে ইয়ে লক্ষ্য করা যায়, হীনমন্যতা লক্ষ্য করা যায় ভাষার ব্যাপারে। এটা তো হয়েই থাকে আধিপত্যকারী ভাষাগুলোর একদমই তাই, ক্ষেত্রে এই এই হীনমন্যতা লক্ষ্য করা যায় না। একদমই তাই, একদম। যাই হোক, আর কারোর কোনো প্রশ্ন কি আছে? বিনতা? বিনতা? হ্যালো। হ্যাঁ, কোনো প্রশ্ন আছে হ্যাঁ নাকি? দাদা, স্যার প্রশ্ন নয়। আহ, নমস্কার স্যার, আমি বিনতা মাহাতো। আজকের আলোচনাটা আমার খুব নমস্কার, ভালো নমস্কার। লাগলো। তো আমি পুরুলিয়ার মেয়ে, পুরুলিয়ার একটা গ্রামের মেয়ে। তো আমি পরিস্থিতির কারণে বা উম, কোনো কারণে আমি গিয়েছিলাম কানপুর পড়াশোনা করার জন্য। তো যখন আমি ফার্স্ট টাইম যাই, সেখানে হচ্ছে আমাকে হিন্দিতে কথাবার্তা বলতে হতো। আর আমার কলেজে পড়ানো হতো হিন্দি এবং ইংলিশ দুটোতেই। এবার হচ্ছে আমি যখন বাসে চাপতাম, তখন হচ্ছে যে খুচরো করে আগে থেকে টাকা রেখে নিতাম, যাতে আমাকে ওদের সঙ্গে বেশি কথা বলতে না হয়। না বলতে প্রথম হয়। থেকে, হ্যাঁ, প্রথম থেকে আমার মনে একটা ভয় ছিল যে এই কানপুর বা দিল্লি এইসব জায়গাগুলা মানে একটু ভালো জায়গা নয়। আর আমাকে যদি জেনে যায় আমি বাইরে থেকে এসেছি, ওদের ভাষায় কথা বলতে পারি না, তো আমাকে যদি কেউ অন্য কোনো জায়গায় ছেড়ে দেয় তাহলে আমি কি করব? তো এই জিনিসটা আমার প্রথমে খুব ভয় ছিল। তারপরে না ধীরে ধীরে ১-১.৫ বছর কেটে যাওয়ার পর একটু একটু মনের মধ্যে সাহস এলো কি আমি তো বাইরে থেকে এসেছি, মানে আমাকে অন্য জায়গায় ছেড়ে দিলে আমি কোথাও যেতে পারবো না, এটা তো নয়। আমি, আমার ম্যাডামরা আমাকে বলতো যে তুমি হিন্দি জানো না মানে কি হয়েছে, তুমি তো বাংলা জানো, তুমি তো ইংলিশ জানো, এটা তোমার কাছে স্ট্রেংথ। বা যখন আমি কলেজেও পড়াতে গেলাম, তো তখন হচ্ছে হিন্দি মিডিয়ামের কলেজ সেটা। তো সেখানেও আমার প্রবলেম হতো, তো তখন সবাই আমাকে নিয়ে হাসাহাসি করতো। এখনো অব্দি আমি হিন্দি খুব ভালো বলতে পারি না, মানে বাংলার আমার টোনটা চলে আসে। তো তখন আমি বলি যে আমি যেরকম বাংলা বলবো তুমি কি আমার সঙ্গে সেরকম বাংলা বলতে পারবে? প্রথম প্রথম একটু হীনমন্য তাই ভুগতাম কি আমি বলতে পারছি না, আমাকে সবাই কি ভাবছে কি বলছে। এখন আমি আমার স্টাইলেই হিন্দি বলে যাই, লোকে যা বলুক বলুক কেন, মানে তাতে আমার কোনো অসুবিধা নেই। তো এই জিনিসটা এতদিন পরে উপলব্ধি করতে পেরেছি কি আমি যেমন জানি আমি সেরকমই বলবো, কিন্তু এর আগে চুপ হয়ে থাকতাম, আমি কথা বলবো না। তো এই বিনতা নিজের, হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। তো এইরকম আলোচনা দাদা, মানে মনের ভেতরে যে থাকা, মানে কি বলবো, ফিলিংস বা মনের ভিতরে চাপা একটা কষ্টও থাকে অনেক সময়। তো এইরকম আলোচনার মাধ্যমে বলতে পেরে না খুব ভালো লাগে। তার জন্য হচ্ছে উজ্জ্বল দাদাকে তো অসংখ্য ধন্যবাদ। আর স্যার আপনি এরকম একটা আজকে টপিকে আলোচনা করলেন, তো ওই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কারণ আমি প্রথম থেকে ভাবতাম যে আমরা গ্রামের মেয়ে, তো সবাই পুরুলিয়াতে যখন গিয়ে বাকি সবার সঙ্গে কথা বলতাম তখন বলতো কি আয় দেখ কেমন কথা বলছে, এরকম একটা ব্যাপার ছিল। মানে পুরুলিয়ার কথা বা পুরুলিয়ার এইসব নিয়ে সবাই একটু মজা করে। তো তারপরে হচ্ছে যখন বাইরে প্রথমে যাই, যেখানে আমি কোনোদিন হিন্দি মানে কালচারেই নেই আমার, কিন্তু আমাকে পরিস্থিতির চাপে আমাকে যেতে হয়েছিল বা সেখানে কথা বলতে হয়েছে। আমি স্যার ভয়ে ভয়ে না, মানে দোকান অব্দি
দোকানে কি কিনবো সেই জিনিসটা লিখে নিয়ে যেতাম অন্য কাউকে জিজ্ঞাসা করে। ওই যটা জিনিস আমার প্রয়োজন তটাই কথা বলতাম, তার বেশি কথা বলতাম না। এত মেপে মেপে মানে রাস্তায় বোকার মতো হাঁটছি তো হাঁটছি, ওই যেখানে যে অটোটা পাবো সেই তাকেই শুধুমাত্র বলবো, অন্য কাউকে আর বলবো না, যদি আমার কথাটা বুঝে যায় আমি বাইরে থেকে এসেছি। কিন্তু আর বিনোদা, বিনতার হ্যাঁ, হ্যাঁ, স্যার প্লিজ। হুম, হ্যাঁ, বিনতার নিজের অভিজ্ঞতাকে এত সুন্দরভাবে সাবলীল ভাবে আমাদের সঙ্গে শেয়ার করলো। আমি ওই জন্য আলোচনার মাঝখানে বলেছিলাম যে গোটা বিষয়টা, গোটা আলোচনাটা কোনোভাবেই কিন্তু কোনো তাত্ত্বিক আলোচনা নয়, এটা আমাদের মাঠে ঘাটের বিষয়। মানে আমরা হ্যাঁ প্রতিনিয়ত জীবনের প্রতিনিয়ত চলার পথে আমরা এইগুলোর মুখোমুখি হই। এই জন্যই হয়তো মাতৃভাষা তার সঙ্গে যুক্ত যে রাজনীতি, আমি ওর মনস্তাত্ত্বিক বিষয়টা বললো, যদিও সেটা রাজনীতির প্রভাবেই হয়, ঠিক আছে। আধিপত্যকারী ভাষার একটা, এই আধিপত্যটাকে ও প্রত্যক্ষ করেছে একদম সামনে থেকে। তো বিনতার মতো অভিজ্ঞতাটা অনেকটা আমারও। মানে আমি যে অঞ্চলে বসবাস করি এটা হচ্ছে হিন্দি ভাষাভাষী অঞ্চল, সম্পূর্ণভাবে রানীগঞ্জ আসানসোলের একটা অংশ। আর বিশেষ করে রানীগঞ্জটা প্রায় 70% হচ্ছে হিন্দি ভাষী। ভোজপুরি বলে তারা নিজেদের মধ্যে, আর স্কুল কলেজে পড়াশোনা করে হিন্দিতে। আমিও ক্লাসে পড়াই, আমাকে দুটো ভাষাতে কথা বলতে হয়, একটা হিন্দি আর একটা ইংলিশ, আর মাঝে মাঝে বাংলা অল্প জায়গা পেয়ে থাকে। আমি চেষ্টা করি, আমার আমার এটা আমার আমি হীনমন্যতায় ভুগি যে আমাকে কেন হিন্দি বলতে হচ্ছে বাংলা ভাষাভাষী স্টুডেন্টদের সামনে। অ্যাকচুয়ালি মেজরিটি হিন্দি ভাষী এখানে, 80% হিন্দি ভাষী স্টুডেন্ট যারা হিন্দিতে পড়াশোনা করে আর ইংলিশে পরীক্ষা দেয়, এরকম। আর 20% হচ্ছে বাঙালি। তো আমি যখন পড়াতে যাই তখন আমি ওদেরকে প্রথমেই একটা কথা বলি যে দেখো, পড়ানোটা, কিছু বলাটা, এটা আমার স্বতঃস্ফূর্ত বিষয়। কোথা থেকে আমি মুখস্থ করে দুটো লাইন তোমাদের সামনে বলছি না, আমি কিন্তু যা বলছি মন থেকে বলছি। আমার স্কুল জীবনে, কলেজ জীবনে যে অভিজ্ঞতা অর্জন করেছি, যে সিলেবাসের মধ্যে দিয়ে এসেছি, যে জ্ঞান অর্জন করেছি অল্প স্বল্প, সেই জ্ঞানটাকে আমি তোমাদের সামনে ডেলিভার করছি ভেতর থেকে। আমি কিন্তু মোটেও এটা মুখস্থ করে করছি না, আমি কোনোদিন বই নিয়ে কোথাও পড়াতে যাইনি সৌভাগ্যবশত। এবার আমি ওদের সামনে বলি যে আমি এই কথাগুলো কিন্তু আমি হিন্দিতে বলতে পারবো না, আর যদি হিন্দিতে বলি তাহলে আর বাংলায় আসতে পারবো না, কারণ আমি যখনই ট্রান্সলেট করতে শুরু করব তখন সেটা আমার আর মনের কথা থাকবে না। হ্যাঁ, এই কলেজ লাইফে, স্কুল লাইফে, আমিও পুরুলিয়ায় যখন পড়াশোনা করতে যাই প্রথম এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলাম। মানে শুনতে খারাপ লাগলেও সত্য যে আমাদের পুরুলিয়ারই যারা শহরাঞ্চলের মানুষ, তারা কিন্তু আমাদের মতো বাংলা বলে না। হ্যাঁ, মানে ঝালদার বাংলা বলে না, এই কাশীপুরের বাংলা বলে না, হুড়ার বাংলা বলে না, ঠিক আছে। এটা বাস্তব সত্য। এটা মানে একজন তথাকথিত পুরুলিয়ার ভূমিপুত্র, একটা জনগোষ্ঠীর মেয়ে আমাকে বলেছিল যে হ্যাঁ রে, কি খেয়ে এলে? আমি বললাম বাসি ভাত খেয়ে এসেছি। তো সে আমাকে বলেছে, এগুলো আমার বাস্তব জীবনে হয়েছে, সে আমাকে বলেছে হ্যাঁ বাসি ভাত কেউ খায়? হ্যাঁ, আমরা বাসি ভাতও খাই, আজও খাই, ঠিক আছে। এটাই আমার খাদ্যাভ্যাস, এটাই আমার কালচার, এটাই আমার গর্ব, ঠিক আছে। তো এই বিষয়টা আমাকেও ভাবিয়েছে। আমিও বিনতার মতো যখন বয়স ছিল, বা হয়তো আমার থেকে অনেক ছোট সম্ভবত, তো সেই সময় আমরা এগুলো কলেজ লাইফে, স্কুল লাইফে বা বাইরে ইউনিভার্সিটি গিয়ে এগুলো মানে প্রত্যক্ষ করেছি। আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির ক্যাম্পাসে গিয়েও এই ধরনের একটা সমস্যার সম্মুখীন হয়েছিলাম। একজন মেয়ে পিএইচডি ইন্টারভিউর জন্য একটা মেয়ে আমাকে এসে ইংলিশে কিছু জিজ্ঞেস করেছিল। আমি তো প্রাইমারি স্কুলে পড়ার লোক, ইংলিশ ভালোভাবে বলতে পারতাম না, এখনো পারা সম্ভব নয় সেভাবে। যেটুকু কাজ চালানো এখন শিখেছি, তখন তো একদমই জানতাম না। তো সেই সময়ও আমাকে এই ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়েছে। আমি কারোর সাথে ফোনে কথা বলতে আমাকে আড়ালে গিয়ে, মনে হচ্ছে যে আড়ালে গিয়ে কথা বললে হয়তো ভালো হয়, হ্যাঁ, যে আমার ভাষাটা শুনে এরা হয়তো হাসাহাসি করবে। আমার বাবা দীর্ঘদিন কলকাতায় থেকেছেন, বাবা কিন্তু আমার নিজের ভাষাতেই ওখানেও কথা বলেছেন। আমাদেরকে একটু মডিফাই করে নিতে হয় বিভিন্ন সময় প্রয়োজনে, কারণ আমরা যদি আমাদের ভাষাটা স্পিডে বলি তো আমার কলিগরা বোঝে না। বাকড়ি মানভূমির এই এক সমস্যা, ওদের কাছে সমস্যা হয়ে দাঁড়ায় এগুলো। তো এটা একটা বাস্তব অভিজ্ঞতা। এগুলো পড়াশোনা সিলেবাসের বাইরে, তত্ত্বের বাইরে। আমি প্রথমে ওই জন্যই বলেছিলাম যে বিনোদনের মতো মানে ছেলে মেয়েরা মাঠে ঘাটের বিষয়, ভাষা এমন একটা জিনিস। হ্যাঁ, আর একে কেন্দ্র করে যে রাজনৈতিক পরিমণ্ডল গঠিত হয়েছে, সেটা একদম মাঠে ঘাটের বিষয়, এর বাইরে কিছু নেই। যাই ভালো লাগলো নিজের ভাষাকে।
স্যার প্রথম থেকে হ্যাঁ, না হ্যাঁ। অনেকের মধ্যে একটা ধারণা থাকে যে ওখান থেকে এসেছে মানে এটা ছাড়া আর অন্য কি জানবে এরকম। একদম এমনকি একদম আমাকে একদম আমাকে অনেকেই বলেছে যে ইংলিশটাও আমি যেটা বলি মানে যেটুকু পারি তো সেটা হচ্ছে বাংলার মতো বলি বা পুরুলিয়ার মতো বলি। আমি বললাম ঠিক আছে আমি পুরুলিয়ার না ওটাই আমার আইডেন্টিটি মনে রেখো। আমি যেখানে কাজ করি চাকরি করি সেখানে নিয়ার অ্যাবাউট 165 ফ্যাকাল্টি। তার মধ্যে যারা অনর্গল ইংলিশে কথা বলে তাদের ইতিহাস ঘাটলে দেখা যাবে তারা প্রত্যেকে ইংলিশ মিডিয়াম স্কুল থেকে, বড় নামী স্কুল থেকে পড়াশোনা করে এসেছে। এই কি বলে সেন্ট মাইকেল টাইকেল এটা ওটা কি সব আছে। যাক আমরা তো প্রাইমারি স্কুলে পড়েছি একদম পাতি বাংলা মিডিয়ামে। তো আমাদের টিচাররা আমাদের মানভূমিয়াতেই কথা বলতেন আমাদের সাথে। তো আমাদের পক্ষে ওইটা অ্যাডাপ্ট করা সম্ভব নয়। সৌভাগ্যবশত আমি হিন্দিতে বেশ দক্ষ, মানে এভারেজের থেকে বেশি দক্ষ আমি পড়াতে পারি, কিন্তু তবু আমার একটা হীনন্যূনতা আছে, আমি কেন হিন্দিতে বলছি, আমি কেন নিজের ভাষায় বলছি না। এইটা যাকে এরকম অভিজ্ঞতা আমাদের হয়ে থাকে। এবং সুশিক্ষিত সম্প্রদায়েরা সুশিক্ষিত বলবো না, এদেরকে আমি অল্প শিক্ষিত বলি আর কি আমার ভাষায়। তো এই অল্প শিক্ষিত মানুষেরা আবার এই ভাষার ভিত্তিতে মানুষের জ্ঞান নির্ধারণ করে। কিছু কিছু মানুষ একদম আছে, একদম হ্যাঁ, এটা হ্যাঁ বাস্তব একদমই দাদা। বাস্তব এটা বাস্তব। আমার আমার এটাও হয়েছে। আমারই মানে বাইরে যাচ্ছে না, আমারই টিসি মিটিং এ যে যিনি অনর্গল ইংলিশে কোশ্চেন করছেন বা ইংলিশে আর্গুমেন্ট করছেন, তার গুরুত্ব তো বরাবরই বেশি, আজকেও আছে আগামী দিনেও থাকবে, এটা বাস্তব। যাক, আর আর কারোর কোনো প্রশ্ন আছে? থ্যাংক ইউ বিনোদা। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আর কেউ আছে কোনো প্রশ্ন? সুপ্রিয়া, অঞ্জনা, জয়শ্রী, তিলুদা, রবীন বাবু, কোনো প্রশ্ন? নমস্কার উজ্জ্বল দা, হ্যাঁ নমস্কার দাদা, নমস্কার। ভালো আছেন তো? দাদা, আপনার আপনার জাতিগোষ্ঠীর ভাষা কি আপনি ব্যবহার করেন? ওইটা ওই প্রসঙ্গে নিয়েই আমি একটু আইলাম আর কি। হ্যাঁ, হ্যাঁ, বলুন বলুন, একটু শেয়ার করুন। হ্যাঁ, স্যার ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আমি এই সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজের গার্ড পোস্টে, উজ্জ্বল দা এখানে ছিল আর কি। হ্যাঁ, আচ্ছা উনি তো এখন ওই মানে কর্মসূত্রে ট্রান্সফার হয়ে এই ডিস্ট্রিক্টে হ্যাঁ গেছে। হ্যাঁ, হ্যাঁ এই সূত্রে আর কি মানে আমার ঘনিষ্ঠতা ক্লোজ বললেই চলে আচ্ছা উজ্জ্বল বাবুর সাথে আমার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আমি যে বিষয়টা নিয়ে বলছিলাম, আমি এক মুন্ডা সম্প্রদায়ের। হ্যাঁ, আমাকেও মানে লজ্জা লাগে স্যার, মানে একটা জিনিস নিজের ভাষা জানি কিন্তু অতটা জানি না আর কি, মা বাবারা পুরোপুরি জানে আর কি। হ্যাঁ, মানে ওরা বললে হয়তো আমাকে ওই ঘুরাতে একটু সময় লাগে। হ্যাঁ, ধীরে তো ধীরে সেই জিনিসটা পরবর্তী মানে আমাদের আমাদের যে জেনারেশন পরে যারা আসছে আর কি, মানে খুবই খারাপ লাগছে যে আমি মুন্ডা জাতি হয়ে পরের যারা আসে তারা বাংলা ভাষাতে চলে যাচ্ছে, আমাদের মাতৃভাষা কোথাও যেমন একটু হারিয়ে ফেলছি। মানে আমাকে নিজেতে একটু লজ্জা বোধ করে আর কি। এই বিষয় নিয়ে আপনাকে বললাম আর কি, এই কথাই। হ্যাঁ, দেখুন আপনার ত্রিলোচন বাবু, আপনার এই যে কথাটা, এটা একা আপনার কথা নয়, এই দীর্ঘশ্বাসটা একা আপনার নয়। আমি হ্যাঁ, মুন্ডাদের নিয়েও আমার একটা পেপার আছে। হ্যাঁ, মুন্ডা জনগোষ্ঠীর মুন্ডারি ল্যাঙ্গুয়েজ নিয়ে একটা পেপার আছে আমার। আচ্ছা, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে এই ভাবনাটা আপনার একার নয়। মানে আমি যে আমার ওই কুড়ুক ভাষায় কথা বলার বিষয়ে আমার যে সহকর্মীর কথা বললাম, সে এই একই দুঃখ সেও করে যে আমার পরে হয়তো আমার ছেলে আর কুড়ুক ভাষা জানবে না, কুড়ুক ভাষা বিলুপ্ত হতে বসেছে। মুন্ডাদের ক্ষেত্রেও এটা বাস্তব সত্য। আমিও যেটা জেনেছি রিসার্চ করতে গিয়ে, যে বলরামপুরের দু একটা গ্রামে কিছু মানুষ একটুখানি চর্চা করেন, বাকি আপনার ঝালদা 2 নম্বর বা করছিলা এই অঞ্চলে তো একদম মানে মুন্ডারা বাংলা ভাষাতেই কথা বলে। আপনি জানেন না? হ্যাঁ, হ্যাঁ, আমাদের আমাদের যেমন গ্রাম, আমাদের সামনাসামনি নপাড়া বলে একটা মোহনগড়া গ্রাম বলে আছে,
ওরা পুরোপুরি জানে, কিন্তু আমাদের থেকে 17-18 কিলোমিটার মানে ডিস্টেন্স আর কি আমাদের গ্রাম থেকে। হ্যাঁ, ওখানে এটা যায়, বাস্তব। ওখানে তখন কালচার কিছু কথাবার্তা হয়। হ্যাঁ, অনেক সময় ফোনে গল্প হলে ওরা ওই ভাষাতে বলে, তো আমি বাংলা ভাষাতে বলি। কিছু কিছু যেটা আমি জানি সেই জিনিসটাও বলি। এই করে আর কি আমিও শেখার আগ্রহটা। আর আমিও পুরুলিয়া ডিস্ট্রিক্টের সেরকম একটা কমিটির মধ্যে নিয়ে এসেছে যে ভাষাকে আমাদের গুরুত্ব দিয়ে মানে পুনরায় যাতে এটা বিলুপ্ত না হয় আর কি। আপনারা আন্দোলন করুন, আপনারা এটা প্রাইমারি এডুকেশনে রাখার কথা বলুন, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ এই ভাষার মাধ্যমে শিক্ষার কথা বলুন প্রত্যেকটা প্রাইমারি স্কুলে। আমি বলছি পুরো একটা প্রাইমারি স্কুল মুন্ডারি ভাষায় যদি সম্ভব নাও হয়, অন্তত একজন যেন মুন্ডারি ভাষার শিক্ষক থাকেন, আর ওই সাবজেক্টটাকে ইনক্লুড করা হয়, মানে ঢোকানো হয় আর কি সিলেবাসের মধ্যে। যাই হোক, এইটা আমিও খুব আমাদের মুন্ডা ভাষার 2-3টে বই আমার কাছে রয়েছে। আমিও চেষ্টা করছি আর কি, যাতে মানে কিভাবে ইয়া করা যায় আর যদি কি। যদি অতি সত্বর এটা আপনার ব্যবস্থা না নেওয়া হয়, হ্যাঁ উদ্যোগ না নেওয়া হয়, হ্যাঁ, বাকি উদ্যোগ তো ধরুন আপনার হাতে নেই, ওটা রাষ্ট্রের হাতে। হ্যাঁ আপনার বেদিয়া বলে আমাদের একটা জনগোষ্ঠী আছে, যেটা ঝালদা ব্লক, ঝালদা থানার এরিয়া, আর আমাদের কাশীপুর থানা এরিয়ার কিছু অংশে এদের সংখ্যাটা বেশি। আর পুরুলিয়া শহরের কাছাকাছি ওদের একটা গ্রামে আছে, ওই সুরুলিয়ার কাছাকাছি। তো এদের ভাষা কিন্তু সম্পূর্ণভাবে বিলুপ্ত, মানে ঠিক এদের উদাহরণটা, মানে এদের জায়গাটা কিন্তু আপনাদের ভাষাটা আস্তে আস্তে নিয়ে নেবে যদি এর বিষয়ে সচেষ্ট না হয়। বেদিয়ারা কিন্তু সম্পূর্ণভাবে তাদের ভাষা হারিয়ে ফেলেছে আমাদের এখানে। যারা সাপ ধরে, সাপের খেলা দেখায়। হ্যাঁ হ্যাঁ। ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ। চলজল্লা ছাড়িলাম। হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ তিলুদা। হ্যাঁ, থ্যাংক ইউ। আর কি কারোর প্রশ্ন আছে কিছু? খুব সম্ভবত নেই। যাই হোক, থ্যাংক ইউ আচ্ছা, স্যার, থ্যাংক ইউ। যেহেতু থ্যাংক ইউ একা- সবাইকে যারা এতক্ষণ ধৈর্য ধরে থাকলো তাদের জন্য। যেহেতু আমাদের ব্যক্তিগত সম্পর্কের জায়গাটাকে আমি এখানে একটু প্রচ্ছন্নই রাখছি, যেহেতু এটা একটা একাডেমিক প্ল্যাটফর্ম এবং বিভিন্ন অবশ্যই। প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ছাত্রছাত্রী হোক বা একাডেমিশিয়ান হোক বা আমি আজকেই লক্ষ্য করলাম একজন ম্যাডাম যিনি রিটায়ার্ড করেছেন, হাই স্কুলের টিচার ছিলেন, উনি জয়েন করেছিলেন প্রথম দিকটা, বেশ কিছুক্ষণ উনি শুনেছেন। রবীন বাবুও অত্যন্ত বয়োজ্যেষ্ঠ মানুষ এবং উনিও আমাদের প্রায় প্রত্যেকটি পর্বেই থাকেন এবং মনোযোগ দিয়ে শোনেনও। এবং যখন থেকে বিনতা করেছে, বিনতা বর্তমানে গুরু ঘাসীদাস বিশ্ববিদ্যালয় থেকে এডুকেশন থেকে পিএইচডি করছে। ঠিক মানে বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন টাইপের স্টুডেন্ট আছে এবং বেশিরভাগ বানেশ্বর সারথীওয়ালা মহাবিদ্যালয়েরই আছে। যাই হোক, তাদেরকেও অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আশা করছি তাদেরও এই আজকের যে আলোচনাটা, তারাও সেখান থেকে সমৃদ্ধ হয়ে বাস্তব জীবনে সেটাকে প্রয়োগ করার চেষ্টা করবে এবং ভাষার গুরুত্বটা তারাও বুঝবে এবং নিজের ভাষার পাশাপাশি অন্যের ভাষাকেও সম্মান করার যে দিকটা রয়েছে সেটাকেও গুরুত্ব সহকারে বিবেচনা করবে। আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে আমাদের আমন্ত্রণে আজকে এইরকম একটা সমৃদ্ধির সুযোগ আপনি দিলেন। আমরা সত্যি আনন্দিত এবং কৃতজ্ঞ আপনার কাছে। দুটো অনুরোধ আপনার কাছে রাখলাম শেষ করার আগে। আমাদের প্রথম অনুরোধ, আমাদের একটি রিসোর্স পার্সনদের, এই ১৭৯ জন রিসোর্স পার্সনদেরকে নিয়ে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। অ্যাকচুয়ালি আমরা এটা একটা একাডেমিক নেটওয়ার্কও তৈরি করতে চাইছি। এটাও একটা তার মানে হিডেন মোটো। সেখানে আপনার অনুমতিক্রমে আপনাকে সেই গ্রুপের মধ্যে যুক্ত করতে চাই। এবং নিশ্চয়ই নিশ্চয়ই। দ্বিতীয়ত, আমাদের একটাই প্রাথমিকভাবে যেটা পরিকল্পিত হয়ে গেছে এবং পরবর্তীকালে মানে এটাকে বাস্তবায়িত করে তোলা হবে। আমাদের এই যে এপিসোড 1 থেকে আজ পর্যন্ত বা আগামী দিন পর্যন্ত যে আলোচনাগুলো হয়ে চলছে, এই আলোচনার বিষয়বস্তুগুলোর ওপরে আমাদের পরবর্তীকালে এটাকে গ্রন্থিত করার একটা চিন্তাভাবনা চলছে, যাতে এটা ফিউচার জেনারেশনের কাছে বা গোটা এডুকেশন সোসাইটির কাছে একটা জ্বলন্ত দলিল হয়ে প্রস্তুত করতে পারি। সেরকম একটা চিন্তাভাবনা আমাদের রয়েছে। এটা
হয়তো আগামী কয়েক মাস পর থেকে আমরা এটার ইমপ্লিমেন্টেশনটা শুরু করব ধাপে ধাপে। কারণ একটা গ্রন্থের মধ্যে তো আর ১৮০টা মানুষের লেখাকে বা ১৮০টি লেখাকে স্থান করে দেওয়া সম্ভব নয়। তাহলে সেটা মানে মহাভারতের থেকেও মনে হয় আরো বড় কিছু হয়ে যাবে। তো সেই কারণে আমরা সেটাকে ভলিউম 1, ভলিউম 2 এইভাবে ধাপে ধাপে সেটাকে করব এবং সেই ক্ষেত্রেও আপনার পরবর্তীকালীন যে মানে আন্তরিক সহযোগিতা সেটা আমরা কামনা করছি নিশ্চয়ই আমাদের নিশ্চয়ই এই প্ল্যাটফর্ম থেকেই। নিশ্চয়ই। আমি শুধু আমাদের পরবর্তী যে বৈঠকই রয়েছে আগামী এই এপ্রিল মাসেরই তারিখটা আমি বলে দিই। আমাদের ১৮১তম পর্বের বৈঠকই আগামী ২৬শে এপ্রিল অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন পুরুলিয়ারই এটি কলেজের ঝালদা অচ্ছ্রুরাম মেমোরিয়াল কলেজ। সেখানকার ভূগোল বিভাগের অধ্যাপিকা ডক্টর শর্মিষ্ঠা চক্রবর্তী মহাশয়া। উনি কোন বিষয়ে আলোকপাত করবেন এখনই সেই বিষয় নিয়ে নিশ্চয়তা দেননি উনি। তবে আমরা কয়েকদিনের মধ্যেই আশা করছি আমরা আমাদের যে বিজ্ঞাপনী প্রচার তার মধ্যে দিয়ে আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো কোন বিষয় নিয়ে আলোচনা হবে। দেখা হবে আবার ২৬শে এপ্রিল সন্ধ্যে ৭টা থেকে আপনাদের আরো নিশ্চয়ই। একটি নতুন বিষয় নিয়ে আমাদের ১৮১তম পর্বে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বৈঠকির সঙ্গে থাকুন, শিক্ষায় থাকুন এবং আবারও ধন্যবাদ, আমার আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং নমস্কার জানিয়ে আজকের যিনি মুখ্য আলোচক ওনাকে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।